আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 2022 সালে। আর ঘটনাটি কিভাবে সংগ্রহ করেছেন এই সম্পর্কে ছোট্ট একটি ইন্ট্রো না দিলেই নয়। কারণ এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন আব্দুল্লাহ আল আমিন ভাই, উনি বলেছেন যে অফিসে হঠাৎ করে কথা উঠলো যে ওনারা কক্সবাজার যাবেন। তো ওনাদেরই একজন খুব কাছের বড় ভাই, যার নাম হচ্ছে মনিরুজ্জামান, ওই ভাইকে যখন ইনভাইট করা হলো তখন উনি বললেন, কক্সবাজার ওরে না রে বাবা, আমি যাব না, যা হয়েছিল আমার সাথে। তখন ওনারা মনে করেছেন হয়তো উনি কোনো স্ক্যামের শিকার হয়েছেন, কারণ ওখানে অনেকেই দেখা যায় যে আগ বাড়িয়ে এসে বলে যে ছবি তুলে দেই, পরে ছবি তোলার পর এমন টাকা দাবি করে বসে, সেটা হয়তো আমাদের কল্পনাতেই ছিল না। দেখা গেল আমরা বলেছি 10টি ছবি তুলে দিতে, সে 100টা ছবি তুলে নিয়ে আসছে, এখন সে এই ছবিগুলোর টাকা দাবি করছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা সেখানে দেখতে পাই। ট্যুরিস্ট পুলিশ তাদের অবস্থান থেকে সেটা প্রতিহত করার চেষ্টা করলেও দুষ্টু লোক তো তাদের দুষ্টামি করতে চাইবেই, তারা তো থেমে থাকবে না। পাশাপাশি দেখা যায় যে অনেকে চিংড়ি মাছ বিক্রি করছে, এক চিংড়ি 10 জনের কাছে বিক্রি করছে, কিন্তু দেখা যাচ্ছে অন্যরা একটা চিংড়ি কেটে দিচ্ছে, অথবা কাঁকড়া টুকরো টুকরো করে চিংড়ি বলে আমাদেরকে চালিয়ে দিচ্ছে। এটা কিন্তু সাম্প্রতিক সময় উঠে এসেছে। এই জন্য অনেক ধরনের স্ক্যামের শিকার তো অনেকে হয়ই। উনি চিন্তা করেছেন যে এই মনির ভাই মনে হয় এই ধরনের কোনো স্ক্যামের শিকার হয়েছেন। তখন বলে যে ভাই বলেন নাকি, আমরা একটু সতর্ক হয়ে যাব যেহেতু। উনি তো বলতে চান না যে না ভাই, না শোনাই ভালো, যাচ্ছেন যান, ঘুরে আসেন, শুনলে ভয় টয় পাবেন। ভয়ের কথা শুনে তো এই আলামিন ভাই আরও চেপে ধরেছেন ওই ভাইকে। তখন বলেন ঠিক আছে ভাই, পরে বলছি। তো পরে সময় নিয়ে উনি ঘটনাটি বলেন। তো 2022 সালে ওনারা 4 বন্ধু মিলে কক্সবাজারে গিয়েছিলেন। আর কক্সবাজারের মেইন যেই পয়েন্টগুলো, এই যে কলাতলী, সুগন্ধা, লাবণী, এই দিকটাতে অনেক ভিড় থাকে, সার্বক্ষণিক ভিড় এখানে থাকবেই। এমন কোনো ছবি তোলা যাবে না যে ছবির পেছনে মানুষ দেখা যাবে না। তো ওনারা চিন্তা করেছেন যে ওনারা কক্সবাজারের যেই বাস স্টপেজ, যেখানে মেইনলি নামিয়ে দেয়, যেটাকে আমরা অনেকে ডলফিন মোড় বলি, কিন্তু ওখানে আমি আসলে গিয়ে ডলফিনের কোনো অস্তিত্ব পাইনি। ওখানে আমি দেখেছি সমস্ত হাঙরগুলোর স্ট্যাচু বানানো। কেন ওটাকে ডলফিন বলে, আমরা কি আসলে ডলফিন আর হাঙরের পার্থক্য বুঝি না, এই জন্যই এটা কি আসলে আমরা ডলফিন মোড় বলি। তাই মানুষ বলতে বলতে ওরকম আসলে হয়ে গেছে নাম। তো ওইখান থেকে সিএনজি বা অটোরিকশা যেগুলো যায় আর কি ইনানির দিকে, তো ওখানে ওনারা একটা রিসোর্ট আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলেন। বেশ কয়েকদিনের একটা ট্যুর ছিল, তবে ওনারা কিন্তু সিজনে যান নাই, অফ সিজনে গিয়েছেন। সাধারণত দেখা যায় যে যখন শীত পড়তে থাকে ওই সময় কিন্তু এই ট্যুরিস্ট স্পটগুলোতে কিন্তু দারুণ মানুষের আনাগোনা দেখা যায়। তবে ওনারা গিয়েছিলেন গরমের সময়। ওনারা যখন গিয়েছেন তখন তো মানুষজন কম, আর চিন্তা করেছেন যে বেশি মানুষজনের ভিতরে থাকতেও চাই না, এই জন্য ইনানির দিকে একটা ইকো রিসোর্টে ওনারা বুকিং দিয়ে রেখেছিলেন। সেখানে কিন্তু গেলে ওনারা প্রাইভেট বিচ যে ফ্যাসিলিটি, এটা কিন্তু পাবেন, যে ওইটুকুর মধ্যে অন্য কোনো লোকজন আসবে না। ওই রিসোর্টের যারা লোকজন তারা ওইটা মেনটেন করে আর কি। আরও কিছু ফ্যাসিলিটি সেখানে ছিল। ওনারা গিয়েছেন, এক রুমে 4 জন উঠেছেন। তো প্রথম দিন ওনারা যখন গিয়েছেন রাতের বেলা উঠেছেন, সকালে নেমেছেন। সকালে নামার পর নাস্তা করে এরপর সমুদ্রে গোসল করে একটা ঘুম দিয়েছেন রুমে ফেরত এসে। এরপর সারাদিন হই হুল্লোড় করেছেন, ঘুরে বেরিয়েছেন। রাতের বেলা ওনারা কিন্তু বিচে বসেছিলেন, সবাই মিলে গল্পগুজব করছেন। রাতের যে বিচটা, এটা কিন্তু অন্য রকমের একটা সৌন্দর্য। তো ওনারা বসে আছেন। রাত তখন 11টার মতো বাজে, অনেক রাত এটাও আসলে বলা যাবে না। হঠাৎ করে কি হলো, একটা প্রচণ্ড গরম বাতাস এসে ওনাদের গায়ে লাগলো। ওই সময় গরম বাতাস, এটা কিন্তু আসলে ওনারা প্রত্যাশা করেননি। ওনাদের 4 জনের গায়ে কিন্তু লেগেছে। একজন আরেকজনের সাথে কথা বলছেন যে কী ব্যাপার, হঠাৎ করে এরকম গরম বাতাস এসে গায়ে লাগলো কেন? মনে হচ্ছে সামনে কোনো আগুন জ্বালানো হয়েছে, ওই আগুনের উপর দিয়ে কোনো বাতাস এসে ওনাদের গায়ে লেগেছে। এত গরম বাতাস! হ্যাঁ, বাতাস গরম হতে পারে, কিন্তু এইরকম গরম বাতাস তো হওয়ার কথা না। ওনারা এরকম আলোচনা করছেন। তো গরম বাতাসটা কিন্তু বেশিক্ষণ ছিল না, অল্প কয়েক সেকেন্ড ছিল আর কি। মানে একটা দমকা বাতাসের মতো এসে লেগেছে, ওই দমকা বাতাসটা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এই ঘটনা ঘটার অল্প সময় পরপরই এমন দুর্গন্ধ, কোনো প্রাণী যদি মরে পচে যায় কেমন দুর্গন্ধ হয়, ওই রকম দুর্গন্ধ। অথচ কিছুক্ষণ আগেও কিন্তু
এরকম কোনো দুর্গন্ধ ছিল না। ওনারা চিন্তা করছেন কি ব্যাপার, এইরকম দুর্গন্ধ কোত্থেকে আসে। তখন ভেবেছেন যে সম্ভবত ওই সমুদ্রের স্রোতে কোনো মৃত প্রাণী ভেসে উঠেছে আর ভেসে এই পাড়টাতে চলে এসেছে। ওনারা তখন চিন্তা করলেন যে এরকম তো আসতেই পারে, আসাটা অস্বাভাবিক কিছু না। অনেক সময় বড় বড় কচ্ছপ মারা যায় বা কোনো ডলফিন মারা গেছে, এই সাইডে চলে এসেছে, এটা হয়। কিন্তু ওনারা একটু দেখার চেষ্টা করেন আসলে ওখানে কিছু আছে কিনা। তবে ওনাদের যে এরিয়াটা ছিল ওই এরিয়ার মধ্যে এরকম কোনো মৃত প্রাণী ওনারা খুঁজে পেলেন না। ওই গন্ধটা কিন্তু তখনও আছে এবং আস্তে আস্তে আরও প্রকট হচ্ছে। মনে হচ্ছে এইরকম কোনো একটা পচা গলা দুর্গন্ধযুক্ত জিনিস ওনাদের এক হাতের মধ্যে এনে রাখা হয়েছে, এইরকম ভয়ঙ্কর দুর্গন্ধ, অথচ ওনারা এই ধরনের কোনো প্রাণীর অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না। অবশেষে ওনারা টিকতে না পেরে ঘরে ফেরত আসেন। সবাই শুয়ে পড়েন, ওই রাতে ঘুমিয়ে পড়েছেন, কোনো সমস্যা হয়নি। তো পরের দিন আবার ওনারা ঘোরাঘুরি করেছেন। ওনারা সারাদিন কিন্তু ঘোরাঘুরি করেছেন মেইন শহরের দিকে, মহেশখালী বা আদার্স যে জায়গাগুলো রয়েছে এই দিকটাতে গিয়েছেন। ওই সাইড দিয়ে ঘুরতে 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 রাত 11টা বেজে গেছে। ওই 11টার সময় ওনারা আবার ওই রিসোর্টের দিকে আসবেন। এখন 11টার সময় কিন্তু এই ইনানি বিচের দিকে গাড়ি কম চলে। আমরা যে কলাতলি, সুগন্ধা বা লাবণী পয়েন্ট যেগুলো দেখি, যে সারা রাত সেখানে মানুষের আনাগোনা, সবসময় হই হুল্লোর অবস্থা, দিন না রাত আসলে বোঝার উপায় নাই। কিন্তু রাতের বেলা ইনানি বিচের দিকে যেতে গেলে এই বাস্তবতা কিন্তু টোটালি ভিন্ন। ওখানে কিন্তু আপনি এত রাতের বেলা সহজে কোনো গাড়ি পাবেন না, কোনো গাড়ি যেতে চাইবে না। হ্যাঁ, যাদের পার্সোনাল গাড়ি রয়েছে তারা তো সবসময় আসা যাওয়া করতে পারেন, তবে নর্মালি যে পরিবহনগুলো রয়েছে যেগুলো আসলে যাত্রী টানে তারা কিন্তু এত রাতের বেলা এদিক দিয়ে যেতে চায় না সহজে। ওনারা তো গাড়ি পাচ্ছেন না, কেউ যাবে না। একটা গাড়ি পাওয়া গেল, একটা অটোরিকশা আর কি। তো সেই অটোরিকশা সে দ্বিগুণ ভাড়া চাইলো। তার কারণ হচ্ছে সে ওই পর্যন্ত যাবে, গিয়ে তাকে একাই ফেরত আসতে হবে। এই জন্য যদি ওই দ্বিগুণ ভাড়া দেয়, মানে আপ ডাউনে যে কয়জন যাত্রী হয় মাথা পিছু ভাড়া হিসেবে যদি দেয়, তাহলে উনি যাবেন। কি আর করা, অগত্যা রাজি হয়ে গেলেন এই মনির ভাইরা। ওনারা সেটা নিয়ে যাত্রা শুরু করলেন। তো যেটাকে আমরা ডলফিন মোড় বলি আর কি, যেই মোড়টা আসলে ডলফিন মোড় নামে পরিচিত হয়ে গেছে, তো ওই দিকটা দিয়ে ওনারা রওনা শুরু করেছেন। তো রওনা দিতে দিতে বেশ অনেকটা পথ এগিয়েছেন। যখন ওনারা এগিয়েছেন তখন কিন্তু আশেপাশে কোনো রিসোর্ট দেখা যাচ্ছে না, সমুদ্র সৈকত দেখা যাচ্ছে আর এক পাশে পাহাড় দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে কিছু ইকো রিসোর্টগুলো আছে, হাতে গোনা কয়েকটা, সেগুলো পার হয়ে এগিয়ে যাচ্ছেন। বেশ খানিকটা এগিয়ে যাবার পর হঠাৎ এমন একটা জায়গায় এসে ওনাদের এমন ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে যে মাইনাসের নিচে টেম্পারেচার চলে আসছে। আর যেই রিসোর্টটার কাছে এসে ওনাদের প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। এই রিসোর্টটা কিন্তু এই ইরানি বিচের আশেপাশে যতগুলো ইকো রিসোর্ট রয়েছে সবচাইতে বলতে হবে যে লাক্সারিয়াস এবং এক্সপেন্সিভ, ব্যয়বহুল একটা ইকো রিসোর্ট। ওইটার কাছাকাছি আসার সাথে সাথে ভয়ঙ্কর ঠান্ডা, এমন ঠান্ডা মনে হচ্ছে ওনাদের শরীর জমে যাচ্ছে। অথচ কিন্তু ওনারা গিয়েছেন সামার সিজনে। এমন ঠান্ডা হঠাৎ করে লাগার কারণ কি? ওনারা তো যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তার পাশে তো সমুদ্র দেখতে দেখতে আসছেন, সমুদ্র থেকে বাতাস তো হামেশাই আসছে। হঠাৎ করে এমন ঠান্ডা লাগার কারণ কি? এদিকে ড্রাইভার যিনি, উনিও বলে যে কী ব্যাপারে এত ঠান্ডা লাগে কেন? উপস্থিত সবাই তো এমন কাঁপাকাঁপি শুরু করছেন, মনে হচ্ছে যে ওনাদের শরীর একদম জমে যাবে। আর ড্রাইভারও, উনি আসলে ওনার হাত নাড়াতে পারছেন না। ওনার যে দুই হাত দিয়ে এই অটোরিকশার যেই হ্যান্ডেল ধরে রেখেছেন, মনে হচ্ছে যে ওনার হাত একদম জমে গেছে। এরকম কিন্তু কয়েক মিনিট স্থায়ী ছিল, এরপরে আবার স্বাভাবিক হয়ে যায়। এটার কারণ কি এটা তো ওনারা বুঝতে পারছেন না। এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এই গরমের সময় হঠাৎ এমন ঠান্ডা বাতাস কী কারণে হলো? যাক, প্রাকৃতিক কোনো কারণ হতে পারে, এরকম চিন্তা করেই ওনারা বিষয়টা নিজেদের মধ্যে আলোচনা করলেন। এটা নিয়ে খুব আর বেশি কিছু ভাবলেন না। ওনারা চলে গেলেন ওনাদের রিসোর্টে। অটোরিকশা থেকে নেমে তার ভাড়া মিটিয়ে অটোরিকশালাকে বিদায় দিয়ে দিলেন, উনি ওনার মতো চলে গেলেন। ওনারা যখন রিসোর্টে আসছেন তখন রাত 12টা বাজেনি, 12টার বেশ কিছুক্ষণ আগেই চলে আসছেন। তো আসার পর একটু ফ্রেশ হয়ে চিন্তা করলেন যাই আমরা একটু ওই বিচে যাই।
বিচে গিয়ে একটু গল্প গুজব করি। তো সারাদিন তো আসলে ওই রিসোর্টটাতে ওনারা সময় দেননি, ওই শহর সাইডেই ছিলেন। তো ওনারা যখন এই সাইডটাতে আসছেন, আসার পর ওনারা বসে আছেন, গল্প গুজব করছেন। তো গল্প গুজব করতে 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 একটা সময় সবারই ঘুম পাচ্ছে, সারাদিন তো আসলে ব্যস্ত ছিল ঘোরাঘুরির কাজে। ওনারা তো 4 জন ছিলেন, 3 জন চলে যায়, 3 জন রুমের মধ্যে চলে যায়। একজন আবার বলে যে আমি একটু পরিবারের সাথে কথা বলবো, তোরা যা ভিতরে, আমি এখানে আছি, আমি আসতেছি একটু পরেই। এদিকে উনি তখন ফোনে ওনার পরিচিত একজনের সাথে কথা বলছিলেন, ওনার পরিবারের কোনো একজনের সাথে আর কি। তো কথা বলতে বলতে উনি ওই যে বিচে শুয়ে থাকার জন্য এক ধরনের কিন্তু চেয়ার পাওয়া যায়, উপরে একটা ছাতার মতো থাকে। তো ওরকম কিন্তু ছিল ওই রিসোর্টের পক্ষ থেকে, কিন্তু ওনাদের গেস্টের জন্য এরকম রাখা ছিল ওই বিচে, 24 আওয়ার্সই রাখা থাকে। জোয়ারের সময় কিছুটা সরিয়ে আনা হয়, আবার ভাটার সময় ওই যে যেখানে পানি ওই দিকে কিছুটা এগিয়ে দেওয়া হয় আর কি। তো সময়টা কিন্তু জোয়ারের সময় ছিল আর কি। মানে ওনাদের যেই রিসোর্টের একদম কাছাকাছি উনি ছিলেন। উনি তো গল্প গুজব করছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে যাই একটা সিগারেট ধরাই। এখন সিগারেট যে ধরাবেন, ওনার মনে হলো হাই হাই, সিগারেটের এই যেই ধরানোর জন্য যে ম্যাচ লাইট, এইটা তো আমার কাছে নাই, এটা তো অন্য 3 বন্ধুর কাছে ছিল, আর ওনার কাছে যেটা ছিল ওটা উনি ওনার রুমে রেখে আসছেন। এখন কি করি? উনি কিন্তু ফোনে কথা বলছেন, কথা বলতে বলতে এদিক ওদিক হাঁটাহাঁটি করছেন। যেহেতু এটা প্রাইভেট বিচ ছিল, ওখানে কিন্তু ওই কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্টের মতো এত মানুষজনের আনাগোনা নাই, মানুষজন ওই সময় নাই বললেই চলে, বিশেষ করে ওই সাইডটাতে। তবে উনি দূর থেকে যেটা দেখা যায় আর কি, ওই লাবণী, সুগন্ধা, কলাতলি, ওখান থেকে কিন্তু দেখা যায় আলো জ্বলছে, মানুষজন আছে, মানে উপস্থিতি বোঝা যায় আর কি। রাতের বেলা হলেও অনেক আলোকিত থাকে, তো মানুষজন খুব একটা বোঝা না গেলেও আলোকিত যে আছে এটা কিন্তু বোঝা যায়। তো ওইখান থেকে উনি দেখছেন, কিন্তু ওনার আশেপাশে তো লোকজন নাই। উনি খুঁজছেন আশেপাশে, ওই ফোনে কথা বলছেন, ফোনে কথা বলতে বলতে চিন্তা করছেন যে এখানে তো আরও পাশে দিয়ে ইকো রিসোর্ট আছে, হয়তো ওই প্রাইভেট বিচে কোনো লোকজন পাওয়া যাবে। তো ওই চিন্তা করে উনি একটু পথ এগিয়েছেন মাত্র, এমন সময় দেখেন একজন বেশ লিকলিকে লোক, উনি দাঁড়িয়ে আছেন উল্টো দিকে ঘুরে। তো উনি আবার পিছন থেকে গিয়ে বললেন যে হ্যালো ভাই, ম্যাচ লাইট হবে বা লাইটার হবে? তো যখন উনি এই কথা বলেছেন, ওই লোকটা ওইভাবে ঠায় দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন যে যেহেতু সমুদ্রের ঢেউয়ের গর্জন, বাতাস আছে হালকা পাতলা, এই জন্য হয়তোবা উনি কথাটা শোনেন নাই, হয়তোবা ওই লোকটা অন্য মনস্ক আছে, উনি হয়তো ফোনে কথা বলছেন, পেছন থেকে তো আসলে বুঝতে পারছেন না মনির ভাই। উনি আবার বলছেন যে হ্যালো ভাই, লাইটার হবে, একটা সিগারেট ধরাবো। তো এই কথা যখন আবার বলেছেন, ওই লোকটা তখন ঘুরে তাকায়। যখনই উল্টো দিকে ঘুরে তাকিয়েছেন, তখন দেখেন এক বিভৎস দৃশ্য। এই লোকটাকে উনি চিকন লিকলিকে ভেবেছিলেন, যখনই ঘুরে তাকিয়েছে তখন দেখেন এই লোকটা অস্বাভাবিক থেকে অস্বাভাবিক রকমের মোটা। তার মুখে লম্বা দাড়ি, সাদা দাড়ি, আবার গোফও লম্বা, মানে এত বড় গোফ যে তার মুখটাও ঢেকে গেছে। তার চেহারাটা অনেক লম্বা, মানে মুখমণ্ডলের যে অবয়বটা এটা কিন্তু গোল না, লম্বা, কিন্তু তার বডিটা অস্বাভাবিক রকমের মোটা, মনে হচ্ছে বড় সাইজের একটা গোল বেলুন আর কি, এরকম মনে হচ্ছে। এর হাত পা আছে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এর চোখের যে জায়গাটা, এই জায়গায় মনে হচ্ছে বড় বড় দুটো কালো গর্ত, অন্ধকার। আর তার যে হাত পার মতো মনে হচ্ছে বিভিন্ন জায়গায় মাংস খুবলে খুবলে কেউ তুলে ফেলেছে, জায়গায় জায়গায় মাংস নাই, সেখানে হাড় বেরিয়ে গেছে। হাড় যে সাদা, সেই সাদা হাড়ের অংশটাও দেখা যাচ্ছে। তার শরীর দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে। যখনই উনি এই দৃশ্য দেখেছেন, তখন উনি ওরে আল্লাহ রে বলে উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েই উনি মাটি তো বলতে ওখানে কি বালু আর কি, বালুর উপর মুখ থুবড়ে পড়ে গেছেন। এরপর ওনার কিছু মনে নাই। এদিকে উনি যে চিৎকার দিয়েছেন, তখন তো আসলে জোয়ারের সময় ছিল, উনি তো খুব বেশি দূরে ছিলেন না আর কি। রুম থেকে ওনার বন্ধুরা ওনার চিৎকার শুনেছে। তখন বলে কি ব্যাপার, মনির এত জোরে চিৎকার দিল কেন? এদিকে ওই রিসোর্টের যারা গার্ড, তারাও কিন্তু এরকম চিৎকার শুনেছে, তারাও দ্রুত ওখানে চলে এসেছে। এদিকে ওনার 3 বন্ধু চলে আসে, এসে দেখে যে উনি এরকম মুখ থুবড়ে পড়ে আছেন বালুর ভিতরে। তখন তাড়াতাড়ি তাকে ধরাধরি করে রুমে নিয়ে আসা হয়। তার শরীরে বালুটালু লেগেছিল, এগুলো পরিষ্কার করা হয়। এর কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফেরে।
জ্ঞান ফেরার পর ওনার সাথে যা হয়েছে সব কথা খুলে বলেন তার বন্ধুদের সাথে। তখন সিদ্ধান্ত নেওয়া হয়, এখন তো অনেক রাতের বেলা, এখন ঢাকাগামী সব বাস তো চলে গেছে, এত রাতের বেলা তো আমরা যেতে পারবো না, আজকে রাতের মতো আমরা থাকি, আমরা সকালবেলা উঠেই যে বাসটা পাই ইনশাল্লাহ চলে যাব। ঢাকাগামী যদি বাস নাও পাই চট্টগ্রামের বাসে উঠে যাব, তখন চট্টগ্রামে নেমে আবার প্রয়োজনে ঢাকার বাসে উঠে যাব, এই চিন্তা করা হয়েছে। আর ওই সময় ওই রিসোর্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় যে ওনারা আরও যে কয়েকদিন বুকিং দিয়ে রেখেছিলেন বুকিংটা ক্যান্সেল করবেন। তো তারাও ক্যান্সেল করে, তারাও এই বিষয়টা নিয়ে আর কোনো আর্গুমেন্টে যায় নাই, যেহেতু ওনারা একটা ভয়ের মুখোমুখি হয়েছেন। বিষয়টা নিয়ে যদি জানাজানি হয় এটা তাদের রেপুটেশনের একটা ব্যাপার, যেহেতু এখন স্টিল নয় 2026 সালেও কিন্তু প্রতিনিয়ত হয়তো এখনও অনেক মানুষ ওই রিসোর্টে রয়েছেন। তো ওনারা পরদিন সকালবেলায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। এই যে মনিরুজ্জামান ভাই, উনি কিন্তু ঢাকাতেই থাকতেন, ওনার দেশের বাড়ি রংপুরে। উনি ঢাকাতে আসেন, ঢাকাতে আসার পর চিন্তা করেছিলেন যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু না, স্বাভাবিক হলো না। ওনার সাথে এবার বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকলো। প্রতি রাত্রেই উনি ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। স্বপ্নে দেখতেন যে ওই যে যেই জিনিসটা, ওই জিনিসটা ওনাকে তাড়া করছে, ওই জিনিসটা ওনাকে আক্রমণ করতে আসছে। প্রথম দিকে তো উনি স্বপ্ন আসলে দেখতেন এই জিনিসগুলো। এক রাতে ঘটলো আর একটা ভয়ঙ্কর ঘটনা। উনি ঘুমের ঘরে এক পাশ হয়ে তো শুয়েছিলেন, আর এক পাশে যখন কাত হয়েছেন ওনার হাত গিয়ে পড়েছে আর একটা জায়গায়। উনি তখন ব্যাচেলর, ওই বেডে উনি একাই থাকেন। ওনার হাত গিয়ে যখন পড়েছে তখন ওনার কাছে মনে হলো যে হাতটা বেশ মোটা সোটা কোনো একজনের শরীরের উপর গিয়ে পড়েছে। এরপর ওনার ঘুম ভেঙে যায়। চোখটা খুলে উনি দেখেন ওই যে রাতে সমুদ্র সৈকতে যে ভয়ঙ্কর অবয়বটাকে উনি দেখেছিলেন ওই জিনিসটা তার পাশে শুয়ে আছে। এটা দেখে উনি চিৎকার দিয়ে উঠে পড়েছেন, লাইট জ্বালিয়েছেন, লাইট জ্বালিয়ে দেখেন কিছুই নাই। এরকম কিন্তু একবার হয়েছে তা না, বারবার বারবার উনি মুখোমুখি হচ্ছেন এই ভয়ঙ্কর ঘটনার। এরপর চিন্তা করলেন যে না, এইভাবে আর বসে থাকা যাবে না, এটা একটা সমাধান করা জরুরি। উনি যখন ওনার পরিবারের সাথে কথা বলেছেন, এই বিষয়টা খুলে বলেছেন, পরিবারের সদস্যরা বলে যে এটা আগে কেন বলা হয়নি, আরও আগে বললে তো এই ধরনের সমস্যা হয়তোবা অ্যাভয়েড করা যেত আল্লাহর ইচ্ছায়। তখন তারা বলেন তুই দ্রুত রংপুর চলে আয়, এখানে ভালো একজন হুজুরকে দেখাই। উনি এরপর রংপুর চলে যান। রংপুর যাবার পর একজন ভালো হুজুরকে দেখানো হয়। হুজুর সব কিছু শোনার পর উনি ওনার মতো করে বোঝার চেষ্টা করলেন, কিছুটা সময় নিলেন। এরপরে ওই হুজুর বললেন যে এই যে মনির ভাই সহ আরও যে 3 জন ওই সময় যে বিচটাতে বসেছিলেন ওই জায়গাটা ছিল আসলে নির্জন, ওদিকে তো লোকজন যায় না। এখন তো হালে ইকো ট্যুরিস্ট যারা আছেন তারা তো ইকো রিসোর্টগুলোই আসলে বেশি পছন্দ করেন নর্মাল রিসোর্ট, মানে নর্মাল যেই হোটেলগুলো থেকে। তো তাদের জন্য তো ইকো রিসোর্টগুলো গড়ে উঠেছে। তো ওই সাইডে তো একটা সময় লোকজন যেত না, এখন নতুন করে ওই জায়গা তৈরি হয়েছে। রাতের বেলা কিছু জিনেরা সমুদ্রের পাড়ে বিচরণ করে, আর তারা যে কাজটা করে যে ঢেউয়ে যে সমস্ত মৃত প্রাণীগুলো ভেসে আসে সেই জিনিসগুলো খায়। তো ওই সময় এরকম একটা প্রাণী ওখানে ছিল। তখন সে এসে দেখে যে ওনারা 4 জন বসে আছে। তখন সে খুব বাজেভাবে বিরক্ত হয়। তখন সে তার উপস্থিতি জানান দেয়, প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি করে। আর প্রথমে সে যখন এসেছে তখন কিন্তু ওই যে গরম বাতাস হয়ে এসেছে, এসে দেখে 4 জন বসা, তারপর সে দুর্গন্ধ সৃষ্টি করেছে। এরপর মূলত এই 4 জনের মধ্যে মনির ভাইয়ের সে পিছু নিয়েছে। তবে পিছু নিয়েছে কিন্তু আরও পরের দিন তারা যখন ওই রিসোর্টে ফেরত আসছিলেন রাতের বেলা, তখন নাকি এরকম ভয়ঙ্কর ঠান্ডা সৃষ্টি করেছিল। তবে এই ঠান্ডা কেন কিভাবে সৃষ্টি করেছিল এটা অবশ্য হুজুর ব্যাখ্যা দিতে পারেননি। তবে এটা ওই জিনের কাজ ছিল এতটুকু বলতে পেরেছেন। ওই জিনটা কিভাবে এরকম ভয়ঙ্কর ঠান্ডা সৃষ্টি করলো এটার ব্যাখ্যা হুজুর দিতে পারেননি। তারপর ওই রাতে উনি যখন একা ছিলেন তখন মূলত ওই জিনটা তাকে ভয় দেখিয়েছে। উনি যখন চলে আসছেন এরপর ওনার সাথে সাথে ওই জিনটাও চলে এসেছে। তারপর প্রতিনিয়ত ওনাকে ভয় দেখিয়ে যাচ্ছে। হুজুর জানান যে এই সমস্যা থাকবে না, কারণ এটা হচ্ছে সাগর পাড়ের জিন, সে সাগরেই ফেরত যাবে, তার সাথে খুব বেশি দিন এ থাকবে না। উনি বেশ কিছু যে রুকিয়া এইগুলো উনি করে দেন,
আর ওনাকে কিছু আমল দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন এবং বলেন যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আল্লাহর রহমতে খুব বেশি দেরি হয়নি, হুজুরের নির্ধারিত ডেটের আগেই আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। মনির ভাই পুরোপুরিভাবে সুস্থ স্বাভাবিক হয়ে যান, এই সমস্যা উনি আর ফেস করেননি। তো ঘটনাটা এটাই ছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পিঠে কিন্তু আর একটা ঘটনা বলতে হয়। এই রমজান মাসের আগের রমজান মাসে সৌমিত্র রয় তার পরিবারের সাথে গিয়েছিলেন কক্সবাজারে। গভীর রাত্রে আমাকে উনি নক করেছেন যে ভাই একটা জরুরি বিষয়, আমরা এখন খুব ভয়ঙ্কর একটা জিনিস দেখছি। আমি তখন জিজ্ঞেস করলাম যে কি ভাই, এখন আপনি কি দেখছেন? তখন আমাকে যেটা বললো এটা আমি নিজেও বিশ্বাস করতে আসলে চাইনি, আমার নিজের কাছেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ওনারা যেই হোটেলটাতে ছিলেন এই হোটেলটা কিন্তু একদম বিচের কাছে, একদম বিচের কাছে। এই যে আমরা যেটাকে ডলফিন মোড় বলি আর কি, এখান থেকে সামান্য একটু যদি আমরা এগিয়ে যাই কক্সবাজার বিচের দিকে, মানে ডানে বায়ে না, সোজা, বেশ কিছুটা সোজা এগিয়ে গেলে কিন্তু হাতের বাম সাইড দিয়ে ভালো ভালো হোটেল গড়ে উঠেছে। ওনারা ওরকম একটা হোটেলে ছিলেন। ওই হোটেলের যেই সি ভিউ যে রুমগুলো রয়েছে, এটা তো আসলে সামনের দিকে কাচ, ওখানে দাঁড়ালে রাতের বেলা কিন্তু অনায়াসেই সমুদ্র সৈকত দেখা যায়, সমুদ্রের ঢেউ দেখা যায়। তো সৌমিত্র রয়ের সাথে তার আরেকজন আত্মীয় আর একটা ছেলে ছিল, তো দুইজন মিলেই দেখছেন এবং আমাকে সেটা জানালেন। ওনারা সেটা ভিডিও করার চেষ্টা করেছিলেন যে ভাই আমাকে এটা ভিডিও করব। তখন আমি বললাম যে না ভাই, এখন ভিডিও করেন না, ভিডিও করতে গেলে সমস্যা হতে পারে। যদি সে বুঝে ফেলে যে কেউ ভিডিও করছে, তাতে আপনাদের উপর সে ক্ষিপ্ত হতে পারে। ওনারা কি দেখছিলেন সেটা আমাকে বললেন। সেটা হচ্ছে, সৌমিত্র রায় বলছেন যে ওনারা দেখতে পাচ্ছেন একটা অবয়ব, এটা যে মানুষ না এটা বোঝা যাচ্ছে, আবার কোনো প্রাণীও না, মনে হচ্ছে শিম্পাঞ্জি টাইপের কিছু একটা হবে। এই প্রাণীটা সৈকতের উপরে ঘুরে ঘুরে, একদম পানির কাছে ঘুরে ঘুরে কি যেন খাচ্ছে, এভাবে ঘুরে বেড়াচ্ছে। ওই সময় ওখানে কোনো লোকজন ছিল না। বিশেষ করে রমজান মাসে কিন্তু মানুষ ওই দিকটাতে ঘুরতে চায় না। এই রমজানে দেখা যাচ্ছে গরম একটু কম, কিন্তু গত রমজানে গরম কিন্তু আরেকটু বেশি ছিল। ওই সময় বিচ বলা চলে একদম ফাঁকাই থাকে, কিছু লোকজন যায়, আর রাতের বেলা তো আসলে ওখানে লোকজন পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক, যেহেতু রমাদান মাস আর কি। রমাদান মাসের হিসাবটা কিন্তু আলাদা থাকে, রমাদান মাসের পরের বাস্তবতা আলাদা, রমাদান মাসের বাস্তবতা কিন্তু কক্সবাজার আলাদা। যারা গিয়েছেন কখনো তারা হয়তো বা জানেন বা তারা বুঝতে পারবেন যে ওই সময় লোকজন কম থাকে, খুবই কম থাকে আর কি। তো ওনারা যেহেতু ভিন্ন ধর্মাবলম্বী, ওনাদের হিসাবটা তো আলাদা, ওনাদের তো রোজা রাখতে হচ্ছে না, এই জন্য ওনারা ওই সময়টাতে গিয়েছেন। ওই সময় হোটেলগুলোতে অনেক ডিসকাউন্ট থাকে, এই কারণে ওনারা ওই সময়টাতে গিয়েছেন। এই যে লোকজন কম, ওই গভীর রাত তখন 2-2-2:30টার মতো বাজে, তখন ওনারা এই জিনিসটা দেখেছিলেন। এই জিনিসটা দেখার পরই আমাকে কিন্তু নক করেছিলেন। তখন আমি এই জিনিসটা শুনলাম, আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা ব্যস্ততম জায়গায় জিন ভূত এভাবে সৈকত দিয়ে হেঁটে বেড়াবে, বিষয়টা শুনতে প্রথম দিকে একটু খটকা লাগে। তো পরবর্তীতে এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলাম যে হ্যাঁ, রাতের বেলা লোকজন কম থাকলে সমুদ্র সৈকতের পারে জিন আসতেই পারে। তবে এই আব্দুল্লাহ আল আলামিন ভাই যেই ঘটনাটি পাঠিয়েছেন, এই আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের এই ঘটনাটি শোনার পর মনে হয়েছে যে আসলেই ওই রাত্রে সৌমিত্র রয় এবং তার যে আরেক ভাই, এই দুইজন যেটা দেখেছিলেন এটা আসলেই সত্য ছিল। নিঃসন্দেহে বলা যায় যে এই টাইপের কোনো জিন ওই সময় সমুদ্র সৈকত দিয়ে হেঁটে বেড়াচ্ছিল, আর সমুদ্রের স্রোতের সাথে চলে আসা কোনো মৃত প্রাণী বা কোনো মাছ, এগুলো সে খাচ্ছিল। এরকম কিন্তু ভেসে আসে, রেগুলারই আসে। কিন্তু আপনারা যারা ওই দিকটাতে গিয়েছেন, যারা বিচ দিয়ে যেই কোয়াড বাইক যেগুলো আছে সেগুলো চালিয়েছেন, দূরে গিয়েছেন, তারা কিন্তু এগুলা দেখেছেন আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি আপনাদেরকে পরামর্শ দিব, নির্জন যেই বিচগুলো রয়েছে, যেখানে আসলে লোকজন থাকে না, আমরা সেখানে বেশি রাত পর্যন্ত থাকবো না, আর থাকলেও একা থাকবো না, সাথে লোক নিয়ে সেখানে থাকার চেষ্টা করব। বেশি কোলাহলপূর্ণ জায়গায় এই ঘটনাগুলো সাধারণত ঘটে না, কিন্তু দেখা যাচ্ছে যে ইরানি থেকে শুরু করে নিয়ে এই পাটুয়ার টেক পর্যন্ত দীর্ঘ যেই মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভের বিভিন্ন জায়গায় কিন্তু ইকো রিসোর্ট গড়ে উঠছে। এখন এই জায়গাতে গভীর রাতের বেলা কেউ যদি অবস্থান করে, ঝাউবনের মধ্যে কেউ যদি একা একা সময় কাটাতে চায়, তাহলে তো
ভয়ের ঘটনার মুখোমুখি মানুষ হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে আমি পরামর্শ দিব একা একা না থাকার জন্য। এরকম নির্জন জায়গায় যেখানে আলোকিত না, অনেকটাই অন্ধকারাচ্ছন্ন, এই জায়গাগুলোতে আমরা যেন সময় না কাটালেও বেশি রাত যেন না করি। আর বেশি রাত করলেও যেন আমরা একাধিক লোক থাকি। একাধিক লোক থাকলেও কিন্তু সমস্যা হতে পারে, তা কিন্তু এই আব্দুল্লাহ আলামিন ভাইয়ের ঘটনার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পেরেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেখানেই যাব আমরা সেখানেই আমাদের নিরাপত্তা বলয়টা যেন আমরা নষ্ট না করে ফেলি। আল্লাহ আমাদের একটা সুরক্ষা বলয় দিয়ে দিয়েছেন, আমরা নিজেদের ভুলের কারণে সেই সুরক্ষা বলয়টাকে দুর্বল করে ফেলি। যে জায়গাগুলোতে আসলে যাওয়া উচিত নয়, হাদিসে বর্ণনা করা আছে, সেটা যেখানেই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, সেখানে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমরা যেখানেই যাব আনন্দের মধ্যেও কিন্তু আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে না যাই। আনন্দের মধ্যেও কিন্তু আমরা যেন সালাতটাকে ছেড়ে না দিই। অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমরা স্বাভাবিক যে জীবনযাপন করি, স্বাভাবিক যেই ধর্মকর্ম পালন করি, কোথাও বেড়াতে গেলে কিন্তু অনেকের মধ্যেই দেখা যায় যে, অনেকের মধ্যে বলবো না, কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় যে এইটার একটা বড় পরিবর্তন চলে আসে। দেখা যাচ্ছে আমরা স্বাভাবিক যে ড্রেস পরতাম সেই ড্রেস আমরা সেখানে গিয়ে পরছি না। চিন্তা করলাম ঘুরতেই তো আসছি, ঘুরতে আসলে কি আল্লাহ আমাদের উপর যে ফরজ বিধানগুলো আরোপ করেছেন সেটা কি শিথিল হয়ে গেছে, মাফ হয়ে গেছে? শুধু কিছু কিছু ক্ষেত্রে, স্পেশালি নামাজের ক্ষেত্রে কসরের নামাজ রয়েছে, এছাড়া মৌলিক যে সমস্ত ফরজ বিধানগুলো রয়েছে সেগুলো কিন্তু সমান। আমি এমন অনেক লোককে দেখেছি যে ঘুরতে যাওয়ার পর তারা সেখানে মদ্যপান করছেন, কেননা মজা করতে আসছে, এখন একটু করলে সমস্যা নেই। তো ঘুরতে আসলে কি মদ পান করা জায়েজ হয়ে যাবে? নিশ্চয়ই না। এরকম আরও অনেক ব্যাপার রয়েছে, যারা আপনারা বেড়াতে যান তারা জানেন যে আমরা তখন দৈনন্দিন জীবনে যে প্র্যাকটিসগুলো করি, এটা কিন্তু আবার ঘুরতে গেলে করতে চাই না। ঘুরতে গেলেও আমাদের যেই দৈনন্দিন যে ধর্মের যে প্র্যাকটিসগুলো, এগুলো কিন্তু পালন করতে হবে। যদি আমরা না করি তখন কিন্তু এই যে সুরক্ষা বলয়টা, এটা কিন্তু আমরা অনেকটা দুর্বল করে ফেলেছি। তখন যদি সুযোগ পায়, কোনো দুষ্টু জিন কিন্তু আমাদেরকে আক্রমণ করে ফেলতে পারে। এই জন্য আমরা সতর্ক থাকব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিবুল হাসান। আজকে আমি আপনাদের সাথে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর এমন এক হাড় হিম করা সত্য ঘটনা শেয়ার করব, যা শোনার পর আয়নার সামনে দাঁড়াতেও আপনার বুক কেঁপে উঠবে। এই ঘটনাটি মূলত একটি আয়নাকে কেন্দ্র করে। আমি আমার এক আত্মীয়র মাধ্যমে রংপুর জেলার মিঠাপুকুর থানা, সেই এলাকা থেকে এই বাস্তব ঘটনা সংগ্রহ করেছি। এই ঘটনার মূল চরিত্র আসলে দুজন, আকমল হোসেন আর ইয়াকুব আলী। সম্পর্কে তারা দুজন আপন ভাই। বড় ভাই আকমল হোসেন ছিলেন একজন বেশ সম্ভ্রান্ত এবং প্রভাবশালী ব্যক্তি। তার ধন সম্পত্তি এবং টাকা পয়সা কোনো কমতি ছিল না। অন্যদিকে ছোট ভাই ইয়াকুব আলীর অবস্থা যেন বেশ সাধারণ। তারা তেমন কোনো জমি জমা বা কারাকরি টাকা পয়সা ছিল না। এই দুই ভাইয়ের ঘরে দুটি কন্যা সন্তান ছিল। বড় ভাই আকমল হোসেনের মেয়ের নাম ময়ূরম আর ছোট ভাই ইয়াকুব আলীর মেয়ের নাম ছিল কেয়া। দুই বোনের স্বভাব ছিল আকাশা পাতাল তফাৎ। ময়ূরম ছিল ভীষণ উগ্র এবং অহংকারী স্বভাবের। গ্রামের সাধারণ মানুষের সাথে সে সবসময় অত্যন্ত বাজে ও রুক্ষ ব্যবহার করত। অন্যদিকে কেয়া ছিল অত্যন্ত শান্ত, নম্র এবং পড়াশোনায় ভীষণ মেধাবী। গ্রামের সর্বস্তরের মানুষ কেয়াকে তার চমৎকার ব্যবহারের জন্য সবসময় খুব পছন্দ করত এবং সবসময় তার প্রশংসায় পঞ্চমুখ থাকত। সবাই ভাবত কেয়ার এই ভালো দিকগুলো ময়ূরমের পরিবেশ, বিশেষ করে ময়ূরমের মা অর্থাৎ কেয়ার বড় আম্মা একদমই সহ্য করতে পারতেন না। কেয়াকে তারা মনে মনে প্রচণ্ড হিংসা করতেন। এই ঘটনা আজ থেকে প্রায় বহু বছর আগের, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও আগের কথা। ওই সময়
গ্রাম বাংলায় কেউ ম্যাট্রিক বা এসএসসি পাশ করলে পুরো এলাকায় শোরগোল পড়ে যেত। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো যে কে আসলে ম্যাট্রিক পাশ করেছে। তো এক বছর ময়রম এবং রোকেয়া দুজনেই একসাথে ম্যাট্রিক পরীক্ষা দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অহংকারী ময়রম পরীক্ষায় ফেল করে, আর নম্র ভদ্র রোকেয়া অত্যন্ত কৃতিত্বের সাথে ফার্স্ট ডিভিশনে পাশ করে। সেই যুগে সিজিপিএ বা জিপিএ সিস্টেম ছিল না। ফার্স্ট ডিভিশন পাওয়া ছিল এক বিরাট ব্যাপার। কেয়ার এই সাফল্যে পুরো গ্রামের মানুষ আনন্দিত হয়ে এবং ঘরে ঘরে তার প্রশংসা ছড়িয়ে পড়ে। এই ঘটনার কিছুদিন পর এক সম্ভ্রান্ত পরিবার থেকে কেয়াদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসে। আসলে ঘটক প্রথম দিক থেকে বড় ভাই আকমল হোসেনের বাড়িতেই সেই ছেলের পক্ষকে নিয়ে আসছিল, কারণ আকমল ছিল ধনী। বড় আম্মা ছেলের পক্ষের কাছ থেকে ময়ূরের ব্যাপারে বানিয়ে অনেক মিথ্যা কথা বলেন। তিনি দাবি করেন যে মেয়ে ময়ূরমে নাকি গ্রামে প্রথম ম্যাট্রিক পাশ করেছে। ছেলের পক্ষ প্রথম দেখায় ময়ূরমের সাথে বিয়ের ব্যাপারে বেশ ইতিবাচক সাড়া দেয়। কিন্তু বিপত্তি ঘটল এর কিছুদিন পর। বরের মামা ছিলেন বেশ চতুর লোক। তিনি গোপনে গ্রামে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারলেন যে ময়ূরম আসলে ম্যাট্রিক পাশই করেনি, বরং ফেল করেছে। উপরন্তু তার স্বভাব চরিত্র এবং মানুষের সাথে ব্যবহার অত্যন্ত খারাপ। উল্টো গ্রামের সবাই ছোট ভাইয়ের মেয়ে কিয়ার ভূয়সী প্রশংসা করেছে যে সে আসলে যেমন লোকবতী তেমন গুণবতী, এবং সে আসলেই ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করেছে। তো এই মিথ্যা ধরে ফেলার পর তখন ছেলেরা তৎক্ষণাৎ ঘটককে তলব করে রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি আমাদের কাছে কিয়ার মতো এত ভালো মেয়ের কথা লুকিয়েছে কেন? তখন ঘটক আমতা আমতা করে বলল, ওদের ফ্যামিলিতে তো অত্যন্ত সম্ভ্রান্ত না, বাবার সেরকম জমি জমা নেই, তাই আপনাদেরকে বলিনি। তখন বরের মামা পরিষ্কার জানিয়ে দিলেন যে আমাদের টাকা পয়সার দরকার নেই, আমরা ওই কিয়া মেয়েটাকে দেখব। এরপর ছেলের পক্ষ সরাসরি ইয়াকুবাদের বাড়িতে যায়। কিয়াকে দেখার পর তাদের ভীষণ পছন্দ হয়ে যায়। গ্রামের মানুষের মুখেও কিয়ার সুনাম শুনে তারা বিয়ের দিনক্ষণ চূড়ান্ত এবং সেটা তাড়াতাড়ি করার সিদ্ধান্তও নেয়। এই খবরটি যখন ময়ূরমের মা অর্থাৎ কিয়ার বড় আম্মার কানে পৌঁছায়, তখন তিনি রাগে হিংসায় অন্ধ হয়ে যান। তিনি ভাবলেন কিয়া ও তার পরিবার নিশ্চয় ইচ্ছা করে বরের পক্ষের কাছে ময়ূরমের নামে নিন্দা রটিয়েছে এবং মিথ্যা বলে যে এই রাজকীয় বিয়েটা ভেঙে নিজেদের দিকে টেনে নিয়ে আসে। চরম ক্ষোভ আনিয়ে তার বড় আম্মা কিয়াদের বাড়িতে এসে তুমুল চেঁচামেচি ও ঝগড়া শুরু করেন। কিয়াকে লক্ষ্য করে তিনি অত্যন্ত বিশুদ্ধ ভাষায় বলেন, তোর এই লেখাপড়ার সুনাম আর এই রূপের অহংকার আমি সব শেষ করে দেব, দেখে নিস। তিনি এই বলে রাগে কাঁপতে কাঁপতে চলে যান। এরপর থেকে দুই পরিবারের সম্পর্ক একেবারে বিষিয়ে যায়, কথাবার্তা প্রায় বন্ধ হয়ে যায়। দেখতে দেখতে বিয়ের আর মাত্র 10 থেকে 15 দিন বাকি আছে। হুট করেই মরিয়মের মার আচরণে এক অলৌকিক পরিবর্তন দেখা গেল। একদিন তিনি নিজেই অত্যন্ত নরম সুরে কিয়াদের বাসায় হাজির হলেন। কিয়া এবং তার মায়ের হাত ধরে বললেন, সেদিন রাগের মাথায় অমন কথা বলা আমার ঠিক হয়নি, আমি খুবই দুঃখিত। আমি তো তোর বড় আম্মা, তোর ওপর আমার একটা অধিকার আছে। তোর বিয়ের শাড়ি গয়না আর তোকে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি নিজের মতো পছন্দ করে তোকে উপহার দেব। বড় আম্মার এই আকাঙ্ক্ষিক পরিবর্তনের সরল মনা কিয়া এবং তার বাবা মা ভীষণ খুশি হলেন। তারা ভাবলেন তিনি হয়তো নিজের ভুল বুঝতে পেরে হয়তো উনি মন থেকে উদার হয়েছেন। কথা মতো বড় আম্মা নিজেই কিয়ার বিয়ের পারে শাড়ি ও সাজগোজের যাবতীয় জিনিসপত্র কিনে এনে দিলেন। বিয়ের দিন যখন কিয়াকে সেই লাল শাড়িটি পরানো হচ্ছিল, তখন হঠাৎ কিয়া খেয়াল করলো যে শাড়ির আঁচলের একটি অংশে ব্লেড বা কাঁচি দিয়ে সূক্ষ্মভাবে কাটা। সে অবাক হয়ে তার বড় আম্মাকে ডেকে বলল,
বড়ম্মা, দেখো তো শাড়ির এই অংশটা কেমন যেন কাটা। বড়ম্মা কিছুটা আমতা করে জলদি বললেন, কই দেখি। আর আমি তো খেয়ালই করিনি, হয়তো দোকান থেকে কেনার সময় কোনো কারণে কেটে গেছে। কোনো সমস্যা নেই মা, কুচি ভেতর দিয়ে দিলে এটা আর দেখা যাবে না। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বড় আম্মার কথায় কিয়া আর বিরক্তি না পেয়ে বিয়ে সম্পন্ন করলো। ধুমধাম করে কিয়ার বিয়ে হয়ে গেল এবং সে তার শ্বশুরবাড়িতে চলে গেল। কিন্তু মূল ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা শুরু হলো বিয়ে ঠিক 1 মাস পর থেকে। হুট করে একদিন ময়ূরমের মা কিয়ার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। তার হাতে ছিল কাপড় দিয়ে মোড়ানো 1.5 থেকে 2 হাতের মতো একটি ছোট আয়না। তিনি কিয়াকে ডেকে বললেন, মা, তোর জন্য আমি এই আয়নাটা নিয়ে আসছি। এটা তোর শোবার ঘরে টাঙিয়ে রাখিস। আয়নায় মুখ দেখার সময় প্রতিবার তোর এই বড় আম্মার কথা মনে পড়বে। কিয়া বিনয়ের সাথে বলল যে তার ঘরে আয়না আছে, কিন্তু বড় আম্মা জোর করে নিজেই কিয়ার শোবার ঘরে সেই দেয়ালটিতে আয়নাটা একটি হুক দিয়ে শক্ত করে ঝুলিয়ে দিলেন। সেদিন ঘরে অতিথি আসায় কিয়া রান্নাঘরে ভীষণ ব্যস্ত ছিল। বড় আম্মা বারবার রান্নাঘরে গিয়ে কিয়াকে বলছিলেন, একবার রুমে আয় মা, তুই একটুবার আয়নাটা দেখে যা, একটু মুখটা দেখ কেমন লাগে। কাজ শেষ করে কিয়া যখনই প্রথমবার সেই আয়নায় সামনে গিয়ে দাঁড়ালো এবং নিজের মুখটা দেখল, ঠিক সেই মুহূর্তে তার শরীরের ভেতরে এক তীব্র অস্থিরতা শুরু হলো। মাথাটা কেমন যেন উলটপালট হয়ে ভার হয়ে গেল এবং এক অদ্ভুত বিতৃষ্ণা তাকে গ্রাস করল। তবে কাজের ক্লান্তির কারণে কিয়া তখন বিষয়টি তেমন একটা পাত্তা দেয়নি। বড়ম্মা খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিলেন। এর ঠিক 2 দিন পর কিয়ার শরীরে প্রথম উপসর্গ দেখা দিতে শুরু করলো। কিয়ার প্রচণ্ড রকমের ঘুম পেতে লাগলো। কারোর সাথে মাত্র 10 মিনিট কথা বললেও সে আর চোখ খুলতে পারতো না। এর পাশাপাশি তার মাথায় গোছা গোছা চুল ওঠা শুরু হলো। গোসল করতে গেলে কিংবা চিরুনি চালালেই মুঠো মুঠো চুল পড়তে শুরু করতো। কিন্তু সবচেয়ে বড় আতঙ্কটা শুরু হলো তার ঘুমে। কিয়া যখনই ঘুমাতে যেত, দিনে হোক বা রাতে, সে অবিকল একই বিভৎস স্বপ্ন দেখত। সে দেখত একটি অত্যন্ত রোগা কুচকুচে কালো এবং সম্পূর্ণ চুলহীন টেকো মাথার মেয়ে বিছানায় শুয়ে আছে, আর তার শিয়রের কাছে বসে আছে প্রায় 70 থেকে 80 বছর বয়সী এক ভয়ঙ্কর তান্ত্রিক বুড়ি। সে বুড়িটা বিড়বিড় করে মন্ত্র পড়ছে আর সেই কুচকুচে কালো মেয়েটার সারা শরীরে ফু দিচ্ছে। এই একই স্বপ্ন কিয়া দিনে রাতে যতবার ঘুমাতো ততবারই দেখত। আর দিনে প্রায় 5 থেকে 6 বার তার গভীর ঘুম আসতো, যা কোনোভাবেই ভাঙা যেত না। এই মাত্রাতিরিক্ত ঘুমের কারণে শ্বশুরবাড়ির লোকজনের সাথে কিয়ার সম্পর্ক খারাপ হতে শুরু করলো। সবাই তাকে অলস ও দায়িত্ব জ্ঞানহীন ভাবতে লাগলো। এদিকে কিয়ার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছিল। সে আগে অত্যন্ত ফর্সা এবং সুন্দর ছিল, কিন্তু দিন দিন তার গায়ের রং কালচে ও ফ্যাকাশে হতে লাগলো। পায়ের পাতাগুলো এমনভাবে ফাটতে শুরু করলো যেন মনে হতো চামড়াগুলো খসে খসে পড়ছে। চিকিৎসকের পর চিকিৎসক বদল করা হলো, কিন্তু কোনো ওষুধে তার কোনো কাজ করছিল না। এক পর্যায়ে কিয়ার মাথার সমস্ত চুল পড়ে গিয়ে সে সম্পূর্ণ টেকো হয়ে গেল। একদিন রাতে কিয়ার স্বামী তাকে বলল, আজ রাতে আমার ফিরতে বেশ দেরি হবে, তুমি তো ঘুমালে আর সহজ উঠতে পারো না, তাই দরজার খিলটা পুরোপুরি না এঁটে হালকা কিছু দিয়ে আটকে রেখো, আমি এসে ঠেলে ভেতরে ঢুকে যাব। কিয়া ঠিক তাই করে ঘুমিয়ে পড়ল। তো মাঝরাতে যখন কিয়ার স্বামী ঘরে ঢুকলো, তখন ভেতরের ঘরের দৃশ্য দেখে তার মেরুদণ্ড দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেখল কিয়ার খাটের ঠিক পাশে কুজো হয়ে দাঁড়িয়ে আছে এক অত্যন্ত বৃদ্ধ কুৎসিত মহিলা। সে কিয়ার শরীরের উপর ঝুঁকে পড়ে বিড়বিড় করে কি যেন মন্ত্রোচ্চারণ করছে আর ফু দিচ্ছে। তো স্বামী প্রথমে ভেবেছিল হয়তো গ্রামের কোনো কবিরাজ বা প্রতিবেশী কোনো বুড়িমা মধ্যরাতে ঝড়ফুঁক করতে এসছেন।
এটি যে কোনো অলৌকিক বা প্যারানর্মাল ঘটনা তা সে প্রথমে বুঝতে পারেনি। ভেতরে একজন পরনারী আছেন ভেবে ভদ্রতাবশত ঘরে ঢোকার আগে স্বামী বাইরে থেকে জোরে জোরে তার স্ত্রীর নাম ধরে ডাকলো, কেয়া কেয়া। আর ঠিক সেই মুহূর্তে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। নাম ধরে ডাকার সাথে সাথে সেই বৃদ্ধা মহিলাটি এক তীব্র আলোর কুণ্ডলিতে বিপরিণত হলো এবং চোখের পলকে ঘরের দেয়ালে চলতে থাকা সেই আয়নাটার ভেতর ঢুকে অদৃশ্য হয়ে গেল। স্বামী স্তব্ধ হয়ে গেল। সে দ্রুত ঘরে ঢুকে কিয়াকে ডেকে তুলল এবং বলল, এখানে একটু আগে এক পরী তোমাকে ঝড়ফুঁক করছিল। আমি ডাক দিতেই সে আয়নার ভেতর ঢুকে গেল। সে কোথায় গেল? কিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় বলল, তুমি ভুল দেখছো, ঘরে কেউ নেই। পরদিন কিয়ার অবস্থা আরও মারাত্মক হয়ে উঠল। সে বিছানা থেকে ওঠার শক্তিটুকু হারিয়ে ফেলল। দুপুরে কোনো মতে উঠে যখন সে দেয়ালে ঝুলানো সে আয়নাটার সামনে দাঁড়ালো, তখন ভয়ে তার কলেজা শুকিয়ে গেল। আয়নার ভিতরে তার নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সে শিউরে উঠল। তার অবয়ব ঠিক মরিয়মের মতোই রোগা, কুচকুচে কালো এবং চুলহীন হয়ে আছে, ঠিক যেমনটা সে প্রতিদিন স্বপ্নে দেখত। সে আর দেরি না করে সাথে সাথেই শাশুড়িকে ডেকে সব কথা খুলে বলল এবং জানালো যে যেদিন থেকে এই আয়নাটা ঘরে আসছে সেদিন থেকেই তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। শাশুড়ি খুব বেশিক্ষণ মহিলা ছিলেন। তিনি বললেন, আয়নাটার পেছনে নিশ্চয় কোনো রহস্য আছে। তারা দুজন মিলে দেয়াল থেকে আয়নাটা নামালেন এবং দেখলেন আয়নাটির পেছনে কাঠের একটা শক্ত কপার দিয়ে লক করা ছিল। স্ক্রুড্রাইভার দিয়ে সেই কাঠের লকটি খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো এক কালো জাদুর নিকৃষ্টতম কিছু সামগ্রী। একটি ছোট লাল কাপড়ের টুকরো, একটি লম্বা চুল এবং মানুষের পায়ের নখ। কেয়া সেই লাল কাপড়ের টুকরোটি দেখে চিনতে পারল যে এটি তার বিয়ের শাড়ির সেই কেটে রাখা অংশটি। সব সুতো যেন এক মুহূর্তে মিলে গেল। তারা আর দেরি না করে এলাকার বড় বড় এবং অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ শরণাপন্ন হলেন এবং সেই আয়না ও ভেতরের জিনিসগুলো তার সামনে হাজির করলেন। কবিরাজ মশাই সব কিছু পরীক্ষা করে গম্ভীর গলায় বললেন, মেয়েরা, তোমাদের বড় আম্মা চরম শত্রুতাবশত এক ভয়ঙ্কর জিনের মাধ্যমে এ মেয়ের ওপরে কুফরি বা ব্ল্যাক ম্যাজিক করেছে। এর একমাত্র উদ্দেশ্য কিয়াকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলা। কিয়ার পরিবার কান্নায় ভেঙে পড়ে এর প্রতিকার চাইল। কবিরাজ বললেন, আমি এর চিকিৎসা করতে পারবো, কিন্তু এই কুফরি কাটতে যতক্ষণ সময় লাগবে ততদিন এই মেয়ে বাঁচবে না। তার চেয়ে সবচেয়ে ভালো হয় তোমরা এখনই আকমল সাহেবের কাছে যাও এবং বল প্রয়োগ করে হলেও জাদুটনার মূল জিনিসটি উদ্ধার করো। এরপর কিয়ার শ্বশুরবাড়ির লোকজন এবং কিয়ার বাবা ইয়াকুব আলী সরাসরি আকমল হোসেনের বাড়ি গিয়ে হাজির হন। আকমল সাহেব প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন কাটা শাড়ির টুকরোটো এবং প্রমাণ দেখানো হলো তখন তিনি খুবই ফেটে পড়লেন। তিনি নিজের স্ত্রীকে ঘরের ভেতরে আটকে রেখে প্রচণ্ড চাপ দেন এবং এক পর্যায়ে মারধর করতে উদ্যত হলে ময়ূরমের মা কেঁদে ফেলে নিজের সব দোষ অপরাধ স্বীকার করে নেন। তিনি জানান কিয়ার ওপর তীব্র হিংসা থেকে তিনি এক কুখ্যাত তান্ত্রিক কাছে গিয়েছিলেন। সে তান্ত্রিক বলেছিল কিয়াকে ধ্বংস করতে হলে তার বিয়ের শাড়ির কাটা অংশটা, মাথার চুল এবং পায়ের নখ লাগবে। আর এ কারণে তিনি এবং ময়ূরম সুকৌশলে বিয়ের দিন কিয়াকে সাজানোর বাহানা করে এই জিনিসগুলো সংগ্রহ করেছিলেন। তান্ত্রিক এই জিনিসগুলো দিয়ে কিয়ার অবয়বে একটি ছোট পুতুল তৈরি করে এবং সেই পুতুলের মাথায় সুই ফুটিয়ে চুলগুলো কেটে দেয়, যার ফলেই বাস্তবে কিয়ার সমস্ত চুল পড়ে যায়। আর আয়নাটি ছিল সেই জিনের প্রবেশদ্বার, যার মাধ্যমে প্রতিদিন রাতে সেই জিনের বুড়ি রূপটি এসে কিয়ার জীবন শক্তি চুষে নিত। ময়ূরমের মা আরও স্বীকার করেন যে সেই অভিশপ্ত পুতুলটি গ্রামের এক কোণে থাকা একটি পরিত্যক্ত ও প্রাচীন কবরস্থানে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। প্রতি অমাবস্যায় তারা সেখানে গিয়ে পুতুলের ক্ষতি করত, যার প্রভাব সরাসরি কিয়ার শরীরে পড়ত।
পরবর্তীতে আকমল সাহেব নিজে দাঁড়িয়ে থেকে সে কবরস্থান থেকে পুতুলটি উদ্ধার করেন এবং কবিরাজের নির্দেশ মতো সেটিকে পুড়িয়ে ধ্বংস করা হয়। এরপর কবিরাজের দীর্ঘদিন চিকিৎসায় আস্তে আস্তে কেয়া সুস্থ হয়ে ওঠে এবং তার মাথায় চুল এবং তার সৌন্দর্য পুনরায় ফিরে আসতে শুরু করে। তো লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে, যে আপন মানুষের যে হিংসায় বসে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ঘটনা তার জীবন্ত প্রমাণ। তাই সকলেই সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে মতিঝিল এলাকা গৃহকর্মী, যারা গৃহ পরিচারিকা কাজ করে থাকেন। একটি বাড়িতে 3টি গৃহকর্মী আছেন। 3 জনের সাথেই কিছু অলৌকিকতা বা জ্যাকেটটাকে বলা হয় জিনে ধরা। 3 জন গৃহ পরিচারিকার কাছেই মানে অহরহ ঘটতে থাকে ঘটনাগুলো, এবং সবারই ধারণা যে সমস্ত কর্মগুলো ওই বাড়িতে হয়ে থাকে। তো সবার ভিতরে, বাড়ির সদস্যদের ভিতরে সবার ভিতরে একটা প্রশ্ন, যে ওদেরকে এত খাওয়া টাকা সবই দেওয়া হয়, এরপরেও কেন তারা চুরি করে থাকে। কিন্তু পরবর্তীতে যেটা জানা গিয়েছে সেটা তারা নয়, 3 জন যারা গৃহকর্মী আছেন 3 জনের সাথেই বদ জিন, খারাপ জিনগুলো তাদের সাথে থাকেন। এবং এক পর্যায়ে যখন খুব ভয়াবহ অবস্থা হয়ে থাকে, পরবর্তীতে আমি সেখানে গিয়েছি এবং দেখিয়ে আসলাম, তাদের সাথে আলোচনা করে সব কিছু দেখে ঠিক করে আসছি। তো এই ভয়াবহ কিছু আমি ঘটনা একটা বলবো। যিনি সর্বপ্রথম একটু বয়স্ক, যেটাকে বলা হয় বৃদ্ধ, উনি আমাকে সম্পূর্ণভাবে যেভাবে বলল যে বিকেলে 3টা বা 4টার দিকে তাদের ফ্যামিলির যারা মালিকানাধীন আছেন তারা সকলেই একটু বাহিরে বের হয়, এবং যাওয়ার সময় বলে গেছে যে তোমরা কিন্তু ঠিক মতো কাজ করে নেবে, দেখশন করে নেবে, কোনোভাবেই দরজা খুলবে না। অনেক কিছু তাদেরকে বলে দিয়ে গিয়েছিল, এটা প্রতিবার বলে থাকে। তো যারা চলে গেল ফ্যামিলির সদস্যরা, তারা 3 জন গৃহকর্মীরা যার যার কাজ করলো, এবং 3 জনই তাদের যে রুম ছিল, কাজ করতে ক্লান্ত হয়ে তারা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল দিকে আর কি একটু ঘুমিয়েছিল। তারা চলে যাবার পরে, ফ্যামিলির সদস্যরা চলে যাবার পরে তারা একটু ঘুমিয়ে পড়েছিল। এই ঘুমটা এমন ঘুমিয়েছিল বেশ লম্বা। সন্ধ্যার সময় তাদের কিন্তু খবর নেই যে উঠতে হবে, 12 কাজ ছিল, 10টা-11টা বেজে গিয়েছিল, এবং যারা ফ্যামিলির বাহিরে গিয়েছিল তারাও আসছেই রাত করে। এখানে সবচেয়ে বড় যেটা আশ্চর্য সেদিন ঘটনা ঘটেছিল, সন্ধ্যার সময় যে পুরো বাড়ির 3টা গৃহকর্মীরা ঘুমিয়েছিল, কিন্তু ঘরের প্রতিটি ঘরের বাতিগুলো জ্বালিয়ে কে দিয়েছিল। এবং আরও মজাদার যে বিষয়, ভয়ঙ্কর যে বিষয়গুলো হয়ে থাকে, রাতের যে খাবার তৈরি করা, তাদেরকে যে মেনু দেওয়া হয়েছিল তারা রাতে এসে কি খাবে, কারণ বাইরে যাচ্ছে বাইরে খাবার খাবে, বাসায় আসলে তেমন কিছু খাবে না, হালকা খাবার খাবে, তার জন্য তৈরি করে রাখা হয়, সেটা বলে গিয়েছিল। এবং সবচেয়ে সেটা আশ্চর্যই হয়েছিল যে তাদের খাবার টেবিলে সেটা পরিবেশনও করা হয়েছে। এবং আরও সবচেয়ে যে তাদের বিকেল বেলাতে রাত হয়ে গেলে যে দরজা জানালা পর্দা সব কিছু বন্ধ করে দিতে হয়, স্প্রে করতে হয় মশার জন্য, আরও যেগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তাদের ইচ্ছে ছিল ঘুম থেকে উঠে এটা 3 জন মিলে সুন্দর করে রাখবে। কিন্তু যখন ওই ফ্যামিলি সদস্য বাড়ির যেটা তারা আসে বাইরে থেকে এসে তারা ঘরে প্রবেশ করে এবং তাদের কুশল বিনিময়, যেটাকে বলে তোমরা কে কেমন কাজ করেছো, ঠিক আছে কিনা, মনে হচ্ছে আগের চাইতে তারা খুশি হলো এমনটা যে তারা ঘরে এসে দেখে এক আশ্চর্য পরিষ্কার এবং একটু পারফিউম দেওয়া, যেটা খুব ভালো খুশবু, মানে খুব সুগন্ধি তাদের লাগতেছে, উৎফুল্ল মন হয়ে গেল। তারা কেন জানি হঠাৎ করে 3 জন গৃহকর্মীর উপরে সন্তুষ্ট হলো, খুব খুশি। কিন্তু গৃহকর্মী 3 জনে খুব ভয়ে ছিল, কারণ একটা বিষয়, তারা তো অনেক ঘুমিয়েছিল। এই কাজগুলো কি করে হলো
তারা নিজেরাও জানতে পারতেছে না, বুঝতে পারতেছে না, কিন্তু ভয়ে কাতর। এইরকম তাদেরকে যখন বলা হলো যে আমরা ঘুমিয়েছিলাম, আপনারা আসার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, প্রতিটি ঘরের বাতি জ্বলছে, পর্দা জানালা বন্ধ, এবং এইরকম পারফিউম দেওয়া, এবং বিশেষ করে খাবার টেবিলের মধ্যে যে আপনারা যে রাত্রে এসে খাবেন সেটাও পরিবেশন করা, কিন্তু বিশ্বাস করেন আমরা এগুলো করিনি। ওনারা হাসলো, তো বললো হ্যাঁ তোমরা করনি, তোমাদের 3 জনের সাথে জিন এসে সব করে দিয়ে গেছে। তখন তাদের এই কথাটুকু ভিতরে বিশ্বাস নিয়ে নিছে, যিনি একজন বৃদ্ধ বয়স্ক যিনি মহিলা ছিলেন উনি বিশ্বাস করে নিয়েছে, বাকি দুজনে ভয় এবং একটু সন্দেহজনক, যেটা হতে পারে না, হয়তো যিনি বয়স্ক উনি করে রেখেছে সেটা বলছে না। এইভাবে কদিন পর পরই ঘটনাগুলো ওই বাড়িতে ঘটতে থাকে। যখন আরেকটি গৃহকর্মী আসেন, উনি সন্ধ্যার সময় ঠিক এই ঘটনাগুলো ঘটতে থাকে। চা রান্নার জন্য বলা হয়েছে, চা খাবে। এখন উনি যাবে মাগরিবের নামাজের পরে, ওই সবাই বসে একটু চা খাবে, গিয়ে দেখে ফ্লাক্স ভর্তি চা কমপ্লিট। এই অভিযোগ করতে থাকে বাড়ির মালিকদেরকে। আর যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে, তারা যখন মাছ রান্না করে, এই মাছ রান্না করতে গিয়ে বড় একটা ঝামেলা হয়। প্রতি সময়তেই যখনই মাছ রান্না করা হবে, খুব কম সংখ্যক মাছ রাখা হয়, বেশিরভাগ খেয়ে ফেলে। কিন্তু মাছটা কে খেয়ে ফেলে, রান্না করা মাছ খেয়ে ফেলে না কাঁচা মাছ খেয়ে ফেলে, সেটা কেউ জানে না, নাকি চুরি করে না কি করে সেটা তারা জানে না। তারা সব সময় জিনিসটাই খেয়াল করে অন্য কোনো কিছু নয়, মাছ রান্না করা হলেই সেখান থেকে অনেকগুলো মাছ কে যেন খেয়ে ফেলে। তখন 3 জনকেই 3 জন অপরাধ বোধ মনে করে, কিন্তু তারা সব সময় বলে যে আমরা আপনার বাসাতেই থাকতেছি, আমরা এগুলো চুরি করে খাই না, আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন, আপনারা অন্য কোনো কিছু পরীক্ষা করুন। এতে সবাই একটু বিচলিত এবং বিশ্বাসও করা যায় না, কারণ গৃহকর্মীগুলো অনেক সময় এগুলো করে থাকে, তাই তাদেরও ওইরকম একটা আক্ষেপ নেন কেন যে খেয়ে থাকে সে খেয়ে থাক। কিন্তু সমস্যা যখন ভাত খাবার জন্য সবাই বসে তখন অসুবিধা পড়ে যায়, তাই একটু খুব ঝামেলা। এরপরে একদিন যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তাদের ফ্রিজের ভিতরে অনেক মিষ্টি ছিল, দই ছিল। সেই দই এবং মিষ্টিগুলো কিছুই পাওয়া যায় নাই। এই তো তখন তাদের ভেতরে বড় রকমের সন্দেহ, এবং বিভিন্ন জায়গা থেকে অনেক হুজুরকে ডাকা হয়েছে। প্রত্যেকটা হুজুরই বলেছে যে এই বাড়িতে জিন আছে, সকলেই বলেছে। কিন্তু অসম্ভব কেন? এটা সম্ভব না, এই জিনগুলোকে তাড়ানো যাবে না। পরবর্তীতে তারা একটু খুব মনে কষ্ট নিয়েই চলছিল, কারণ কদিন পর পরই কিছুই পাওয়া যায় না। ডিম ফ্রিজ থেকে খেয়ে ফেলে, টাকা নিয়ে চলে যায়। হঠাৎ করে তাদের অনেক ধরনের ভয় ভীতিকর শব্দ হয়, রাত্রিবেলা দরজা নক করে। বাড়িতে অহরহ এই 3টা কাজের লোক থাকাতে অনেক সমস্যাই হচ্ছে। এখন তাদের মধ্যে এটা সমস্যা যে আসলে ঘরের মধ্যে জিন না ওই 3 কর্মীকে যদি ছাঁটাই করা হয় ঘর নিরাপদ থাকবে, তারাও এটা ভাবতেছে। আলহামদুলিল্লাহ আমি যখন গিয়েছি তখন দেখেছি সেই বৃদ্ধ যে কাজের বুয়াটা ছিল তার সাথে জিন ছিল, আরেকটা কাজের লোক ছিল, ওই ওনারই বয়স্ক মতনই হালকা বয়স্কে, তার উপরে জিন ছিল। ওইখানে প্রায় সময় 3 থেকে 4-5টা জিন তাদের সাথে 2 জনের সাথে বসবাস, এবং তাদের সব কিছু রকমের ঝামেলার জন্য ওই 2 জনই ক্ষতিকারক, কিন্তু তারা জানে না, বুঝতে পারে না যে তাদের শরীরের মধ্যে জিন ভর করা। তারা সব করতে পারে, শুধু একটা জিনিস পারে না, সময় মতো করে ঠিকঠাক মতো করে গোসল করতে পারে না, আর নামাজ কোরআন পড়তে পারে না। কেউ যদি তাদের সামনে নামাজ পড়ে, আজান দেয় বা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা খুব বিভ্রান্ত অবস্থায় পড়ে যায়। তারা সবই ভালো থাকবে, কথা বলছে ভালো, খাওয়া দাওয়া সবই ঠিক আছে, কিন্তু যখন আজান দিয়ে দেয় মসজিদে বা ঘরের মধ্যে যখন কেউ নামাজ বা কোরআন তেলাওয়াত করে তখন তাদের খুব সমস্যা দেখা দেয়। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব দিকে ভালো আছে। হ্যাঁ, প্রতিটি মানুষের সাথে যে এরকম অনেক অহরহ জিনগুলো চলাফেরা আছে সেটা আমাদের অনেকে জানা নেই, কিন্তু আমরা ভুলে মানুষের উপরে দোষারোপ করে থাকি যে তুমি চুরি করেছো। সেটা না বলা ভালো, জেনে নেওয়াটা ভালো। বাস্তবিক একটি মানুষকে
অপমানিত অপবাদ দেওয়ার আগে আমাকে খুঁজে নিতে হবে সে কেন এইগুলো হচ্ছে। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, অবশ্যই দেখা হবে এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের মুবারকবাদ জানাই। আর ইনশাআল্লাহ ভাইয়া দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে শুনবার জন্য, কারণ আমি শেয়ার করব শামস ভাইয়ের ঘটনা। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। অনেক কষ্টে সময় সুযোগ বের করে অনেক দিন পর লিখলাম। ভয়ের ঘটনা কিনা জানি না, তবে যদি শেয়ার করার মতন মনে করেন তাহলেই কেবল শ্রোতাদের শোনাবেন। চাইলে আপনারা ঘটনার মূল বিষয়বস্তু অক্ষত রেখে লিসনারদের বোঝার সুবিধার্থে নিজেদের মতো করে বর্ণনা করতে পারেন। স্যারের কাছে পড়তে পড়তে বেশ টায়ার্ড হয়ে গেছি। স্যার পড়িয়ে যখন চলে গেলেন তখনও বাসায় ইলেকট্রিসিটি আসেনি। আম্মার রুমে জেনারেটর লাইট ফ্যান চলে, তাই স্যার আসলে ওই রুমেই আমি পড়তে বসি, যাতে ইলেকট্রিসিটি চলে গেলেও পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। আমি টেবিল ছেড়ে এসে বিছানায় গা লাগিয়ে বসলাম। 1.5 থেকে 2 মাসের মতো বাকি আমার 7ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায়। পড়ার চাপে মাথা ব্যথা করছিল। বিছানা থেকে খানিকটা ডান দিকের পেছনটায় আমার পড়ার টেবিলটা রয়েছে, তার পাশেই বারান্দার জানালা। হঠাৎ কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো আমার। মনে হচ্ছিল পেছন দিকটায় যেন কেউ আছে আমার। তাই শোয়া অবস্থায় থেকে পেছন দিকটায় দেখার চেষ্টা করলাম। অনেকে পেছন দিকটা দেখার জন্য যেমন শোয়া অবস্থায় মাঝে মাঝে দেখার চেষ্টা করে ঘাড় ঘুরিয়ে, সেই ঘাড় ঘুরিয়ে চেষ্টা করছি। ঘাড় ঘুরিয়ে তাকাতেই আমার শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। সোজা ওই জানালার দিকে চোখ পড়ল আমার। দেখলাম একটা বিভৎস মুখ জানালার ওপাশের বারান্দায় দাঁড়িয়ে। আসলে দাঁড়িয়ে আছে নাকি বসে আছে সেটা ঠিক ঠাহর করতে পারলাম না। শুধু দেখলাম 2 হাত দিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে কেউ, যার মাথা আমার দিকে তাকিয়ে আছে, যার হাতটা কোনো মানুষের হাতের মতো লাগছে না। যতদূর খেয়াল করতে পারলাম দেখলাম ওটার হাতে 6টা আঙ্গুল। আরও থাকলে থাকতে পারে, তবে আমার চোখে শুধু 6টাই পড়ল। মুখমণ্ডল যেন পচে গলে আছে, অনেকটা আগুনে পুড়লে যেমনটা কালো কুচকুচে বর্ণের দেখায় তেমন। সাদা ধবধবে চোখ যেন মুখমণ্ডল থেকে বেরিয়ে আসছে। হলুদ রঙের দাঁতগুলো সব বেরিয়ে আছে। আর কি এক যে বিচ্ছিরি হাসি, তা বলে বোঝানো সম্ভব না। তিরস্কার মেশানো সেই হাসির মাত্রা হজম করার মতো বয়স আমার ছিল না। আমি ওটা দেখার পর কিছুক্ষণ থ হয়ে গেলাম। এরপর আবার চুপ করে শুয়ে পড়ি। তখন আমার ভয়ে গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। কি করব বুঝতে পারছিলাম না। আপনারা যদি একটু কাইন্ডলি আপনাদের নিজেদের ঘাড় ঘুরিয়ে আপনাদের এই অন্ধকার জানালাটার দিকে একটু তাকান এবং সেখানে যদি দেখেন একজন মানুষ ঝুলে আছে, তিরস্কার মেশানো একটি হাসি আপনাকে দিচ্ছে, আপনার কীরকম লাগবে? খুব জোর দিয়ে মনকে স্থির করলাম। 2 হাত দিয়ে চোখ চেপে ধরে আম্মাকে চিৎকার করে ডাকলাম। সঙ্গে সঙ্গে ড্রয়িং রুম থেকে আম্মা দৌড়ে আসে। সাথে সাথে আমার আন্টি আর বড় আপুও চলে আসে। ওনার রুমে ঢুকেই আমার অবস্থা দেখে বুঝে গেছিলেন আমি মারাত্মক ভয় পেয়েছি, তাই আমাকে শান্ত করার চেষ্টা করলেন। কিন্তু আমি ভয়ে চোখ খুলছিলাম না। চোখ বন্ধ করেই হাত উঁচিয়ে ইশারায় জানালার দিকটায় ইশারা করলাম, দেখালাম যেখানে কেউ আছে দেখো, আর বললাম যে বারান্দায় কে যেন দাঁড়িয়ে আছে। এটা শুনে আপু আর ওই আন্টি বারান্দা চেক করতে যায়। এমনকি পুরো ফ্ল্যাট ভালোভাবে খুঁজেও কোনো অস্বাভাবিক কিছু পাওয়া গেল না। আমাদের বারান্দাটা ছিল দক্ষিণ দিকে, আর ওই দিকটায় কোনো বিল্ডিং ছিল না। নিচে ছিল 2.5 কাঠার একটা প্লট, যেখানে শুধু টিন শেড করা হয়েছিল। এরপরে প্রায় 30 ফিটের রাস্তা। অতএব 4র্থ তলার উপরেই বারান্দায় বাহির থেকে কোনো মানুষ কিংবা কুকুর বেড়ালো আসার কোনো সম্ভাবনা নেই। সবাই বিষয়টা শুধুমাত্র আমার কল্পনা হিসেবে চালিয়ে দিতে চাইল, কিন্তু আমি জানি ওই দৃশ্যটা কতটা ভয়াবহ আর কতটা বাস্তব ছিল।
আমার সাথে ঘটা এমন প্রায়শই বিভিন্ন ভীতিকর অভিজ্ঞতাগুলো যখন বাসার মানুষের কাছে বলতাম, সেই বয়সে কেউই তেমন একটা পাত্তা দিত না। কিন্তু একমাত্র আম্মা আমার এসব বিষয়কে কখনোই সরাসরি ভ্রান্তি বা বানোয়াট বলে আখ্যা দেয়নি। সবসময় দেখতাম তিনি চুপ থাকতেন আর পরিস্থিতি খুব স্মার্টলি হ্যান্ডেল করতেন। আমার জীবনে সেবারই প্রথম সরাসরি নিজ চোখে এমন কোনো কিছু দেখেছিলাম যেটা আমাকে অনেক দিন যাবৎ মানসিকভাবে ভুগিয়েছিল। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই ওয়ার্স্ট এক্সপিরিয়েন্সেস। এর আগে শুধুমাত্র কানে শুনতাম, দূর থেকে বিভিন্ন কিছু আঁচ করতাম, কিন্তু কখনো চোখের সামনে কিছু পড়েনি। তবে হ্যাঁ, আমি যখন আরও ছোট ছিলাম তখন একটা অস্বাভাবিক বিষয়ের সম্মুখীন হয়েছিলাম, তাও কয়েকবার। আর্লি 20s ঘটনা। আমার বয়স তখন সম্ভবত 6 বা 7 হবে। তখন যে আমি 1 কেজি শ্রেণীতে পড়তাম এতটুকু স্পষ্ট মনে আছে। আমরা সেই সময় একই বিল্ডিংয়ে একদম নিচের তলায় সাবলেট হিসেবে থাকতাম একটা ফ্যামিলির সাথে। বিল্ডিংটা তখন 4 তলা ফাউন্ডেশন দেওয়া ছিল। আমি, আমার বোন আর আম্মা একসাথে থাকতাম একই রুমে। আর আব্বা তখন চিটাগংয়ে চাকরি করত। যাদের সাথে সাবলেট থাকতাম সেখানে একজন বয়স্ক নারী ছিলেন। উনি ছিলেন বেশ পরহেজগার। আমি তাকে নানু বলে ডাকতাম। তারাও আমাকে ভীষণ আদর করত। একদিন বিকালের ঘটনা, আমি ওই নানুর ঘরের মেঝেতে বসে বিছানায় ছোট্ট ছোট্ট গাড়ি দিয়ে খেলছিলাম। রুমে তখন আমি একাই ছিলাম। খেলতে খেলতে একসময় আমার জানালার দিকে চোখ যায়। দেখি জানালার কাঁচসহ গ্রিল অনবরত কাঁপছে। বাইরে শো শো শব্দ হচ্ছে। আমি না তাকিয়ে আছি সেদিকে। দেখি আকাশে একটা পাখি উড়ছে, আর সেটা উড়তে উড়তে মনে হচ্ছে একদম জানালার দিকেই আসছে। খুব অল্প সময়ের মধ্যেই পাখিটা ওই জানালার একেবারে কাছে চলে আসে। আর দেখলাম এটা বিশাল একটা পাখি। জানালার ওপাশে একটা দেয়াল ছিল। পাখিটা সেখানে এসে বসতেই পুরো জায়গাটা জুড়ে শুধুমাত্র ওই পাখিটাকেই দেখা যাচ্ছিল। এত অপরূপ সুন্দর বিশাল সেই পাখিটা, এর সৌন্দর্য আসলে বর্ণনা করা বেশ কঠিন। পুরো জানালা ঢাকা পড়ে গেছে পাখিটার দেহের ছায়ায়। রুম একেবারে অন্ধকার হয়ে গেল। তবু আমি অবাক হয়ে মুগ্ধ হয়ে শুধু পাখিটাকেই দেখছিলাম। টকটকে সবুজ রঙের একটা বিশাল পাখি। কয়েকবার ওটার পাখা ঝাপটানোর শব্দে মনে হচ্ছিল ঝড় শুরু হচ্ছে। ঠান্ডা আর ঝড়ো বাতাস জানালা দিয়ে আমার পুরো দেহে সপাটে ধাক্কা দিতে লাগলো। আর পাখার মধ্যে মনে হচ্ছিল কাচের হাজার হাজার টুকরো বসানো, যেগুলো সম্ভবত সূর্যের আলোতে ঝিলমিল করছিল। ওই বয়সের এরকম সৌন্দর্যের মাহাত্ম্য বা কোনো অর্থই আমার কাছে খুব একটা বোধগম্য ছিল না। এটা খুবই স্বাভাবিক। পাখিটা কিছুক্ষণ সেখানে বসে আবার কোথায় যেন উড়ে গেল। আর আমি সেটা দেখতে দেখতেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কারণ এরপর হঠাৎ যখন কানে শব্দ আসে তখন দেখি আমি বিছানার উপর মাথা রেখে শরীরটা মেঝেতে উপর হয়ে ঘুমিয়ে আছি। বিছানার উপর আমার মুখের লালা পরে ভিজে একাকার। আমি বেশ বিব্রত হয়ে হুড়মুড় করে উঠে পড়ি। দেখি আশেপাশে একদম অন্ধকার। রুমে আমি একা। সন্ধ্যা গড়িয়ে তখন সম্ভবত রাত হয়ে যাচ্ছিল। একটু ঘাবড়ে যাই। এরপর যতটুকু মনে আছে ওই রুম থেকে দৌড়ে আমাদের রুমে এসে পড়ি। এরপরও আরেকদিন মধ্যরাতে ওই পাখিটা আমাদের জানালার অপর পাশে এসেছিল। শো শো বিকট আওয়াজে আমার ঘুম ভাঙে। ছোটবেলায় প্রায়ই মধ্যরাতে আমার ঘুম আপনা আপনি ভেঙে যেত। তখন আম্মুকে ডেকে তুলতাম। কিন্তু সেদিন ঘুম ভাঙার পর আমি বেশ ভয় পেয়েছিলাম। আম্মু আর আপুর মাঝখানে যেয়ে শুয়েছিলাম। সবুজ রঙের ওই দৈত্যাকার পাখির পাখা ঝাপটানোর শব্দ ও ঝড়ো হাওয়ায় রুমের সব কিছু কেমন ওলট পালট হয়ে যাচ্ছিল। আমি কিছুক্ষণ ধরে আম্মু আর আপুকে ডেকেছিলাম, কিন্তু এরা কেউই ঘুম থেকে ওঠা তো দূরে থাক, একটু চোখ খুলেও তাকায়নি। আমি এরপর আম্মুর কাছাকাছি গিয়ে চোখ বন্ধ করে থাকতে থাকতেই সম্ভবত ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু পরে আর সেগুলো খুব একটা আমার মনে ছিল না। মজার পার্টটা তখনও বাকি ছিল। এর ঠিক কতদিন পর সেটা মনে নেই, তবে কয়েকদিন পর আবার একদিন বিকেলে বারান্দায় খেলছিলাম। সেই সময় পাখিটা আসে। সেই পাখিটা বিশাল ডানা মেলে পাখিটা জানালার ওপাশের দেয়ালে বসে।
সেদিন পাখিটাকে আমার কেন জানি আর ভয় লাগেনি। এমন একটা অনুভূতি ছিল যে সেটা আরেকটা মানুষ, আরেকটু স্পেসিফিক করে বললে একজন নারী। খুব মিষ্টি গলায় আমাকে ডাকলো, আমার সাথে কথা বলল। একটা সময় মনে হচ্ছিল আমরা একে অপরের বন্ধু। অনেকক্ষণ গল্প করছিলাম, প্রায় সন্ধ্যা পর্যন্ত। তবে কী সব নিয়ে কথা হয়েছিল সেটা আমার স্পষ্ট মনে নেই। যতটুকু মনে পড়ে তার সাথে কথোপকথন চলছিল এবং আমি অনেক হেসে কথা বলছিলাম। খুব সুন্দর আর আনন্দঘন সময় কেটেছিল সেদিন। এরপর হয়তো আরও কয়েকবার সেই পাখিটা এসেছিল, কিন্তু আমার ওই স্মৃতিগুলো আবছা কুয়াশার মতো হয়ে গেছে। তবে হ্যাঁ, শেষবার যখন দেখা হয়েছিল তখন আমি ক্লাস 1-এ উঠেছি, কিন্তু বেশি দিন হয়নি। সেবার ওই পাখিটা আমাকে ছোট্ট, খুবই ছোট আকার একটা সবুজ রঙের পাখি দিয়েছিল। জ্যান্ত কোনো পাখি না, মানে একটা মার্বেল পাথরের মতো হয়তো কোনো উপাদান দিয়ে তৈরি ছোট্ট একটা পাখির কাঠামো। আমি খুব খুশি হয়েছিলাম। দু পাখা মেলে আছে ওই পাখি মূর্তিটা, যেন দেখে মনে হচ্ছে স্বাধীন চিত্তে আপন মনে উড়ে বেড়াচ্ছে। সবুজ মায়াবী মিষ্টি ভাসী পাখিটা আমাকে ছোট্ট ওই উপহারটা দিয়েছিল আর বলেছিল সব সময় যেন আজীবন এটা আমার কাছে রাখি। আর যখন ইচ্ছা এটা দেখে দেখে যেন ওর কথা ভাবলে বা ওকে ডাকলে ও চলে আসবে। ওর নাম বলেছিল স্বর্ণালী। আমি তখন এই সমস্ত বিষয়ের তেমন কোনো অর্থ অনুধাবন করতে পারিনি। তবে হ্যাঁ, ছোট্ট উপহারটা আমার বেশ পছন্দ হয়েছিল। আমি বেশ অনেকদিন সেটা দিয়ে খেলেছি। আর যখনই ওই স্বর্ণালী আসতো আর আমার সাথে কথা বলতো, সে সময় আমার মনে হতো আমি যেন মানুষের সাথে কথা বলছি। এটা কোনো পাখি না, খুব সুন্দর মিষ্টি স্নিগ্ধ একটা মেয়ে, যাকে আমার ভীষণ ভালো লাগতো। একটা সময় আমি আরও বড় হতে থাকি। স্বর্ণালীও সেই উপহারটা দেবার পর আর কোনো দিন আসেনি, কোনো দিন আর ওকে দেখিনি। আমরা ওই রুম ছেড়ে দিয়ে ওই বিল্ডিংয়ের ওই 4র্থ ফ্লোরে শিফট হয়ে যাই যখন আমি ক্লাস 3-তে পড়ি। আর আমি এর মধ্যে ধীরে ধীরে সব কিছু ভুলে যাই, এমনকি ওই খেলনার মতো ছোট্ট সবুজ পাখির কাঠামো যেটা আমি উপহার পেয়েছিলাম সেটাও কিভাবে যেন হারিয়ে ফেলি, তাও খেয়াল থাকে না। এখন অবধি ও আমার মনে পড়ে না আমি কিভাবে, কবে, কোথায় অপরূপ উপহারটি হারিয়েছিলাম। এরপর থেকে বেশ খানিকটা বছর আমি ঘটনাগুলোর অস্পষ্ট স্মৃতি নিয়ে চলতে চলতে একটা সময় ভেবেই নেই ওগুলো সবই আমার ছোটবেলার স্বপ্নে ঘটা স্মৃতি ছিল। আসলে সব কিছু বাস্তবে ঘটা সম্ভব নয়, কারণ দিনে দিনে যতই নিজেকে বিজ্ঞানের সাথে জড়িয়ে ফেলতে থাকি, যতই বিজ্ঞান মনস্ক হতে থাকি, ততই আমি নিজের মধ্যে ধারণা পোষণ করতে থাকি যে ওই আবছা অস্পষ্টগুলো, ওই স্মৃতিগুলো শুধুমাত্র আমার ছোটবেলার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত দেখা একই স্বপ্নের বা একই ধরনের একাধিক স্বপ্নের সমষ্টির প্রতিচ্ছবি মাত্র, যেগুলো আমার সাবকনশাস মাইন্ডে হয়তো রয়ে গেছে। আর মাঝে মাঝেই অনুকূল পরিস্থিতি বা আলাদা একটা পারিপার্শ্বিকতা পেলেই সেই প্রতিচ্ছবিগুলো আবারও মস্তিষ্কে নাড়াচাড়া দিয়ে ওঠে। ওসব হয় আমার বিচ্ছিন্ন স্বপ্ন সমষ্টির স্মৃতি, নয়তো ওই বয়সের হ্যালোসিনেশন। যেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। অনেক ক্ষেত্রেই বিভিন্ন কারণে ছোট শিশুরা নিজেদের অজান্তেই কাল্পনিক বিভিন্ন চরিত্র তৈরি করে এবং প্রতিদিনের খেলার সাথী হিসেবে সেই অবান্তর কাল্পনিক চরিত্রগুলোকে বাস্তব হিসাবে ভাবতে শুরু করে এবং সেই সকল বানানো চরিত্রদের সাথে সময় অতিবাহিত করতে থাকে। আমার এমনটাই ধারণা ছিল। আমিও ভেবেছি ওই বয়সে স্বর্ণালী ছিল আমার দিন শিশুসুলভ অবচেতন মনের তৈরি করা একটা চরিত্র। কিন্তু আমাদের সব ধারণার ব্যাখ্যা তো সবসময় শতভাগ নির্ভরযোগ্য হয় না। সেটা একটা সময় আমি বুঝতে বাধ্য হই। কোথাকার জল কবে, কিভাবে, কখন আর কোথায় গিয়ে গড়ায়, সেটা আজ করতে করতে আমার প্রায় 20টা বছর লেগে গেল। তো আমি চলে যাব শাহিনের ঘটনায়। আজ থেকে 20 বছর আগের কথা। তখন শাহিনদের এলাকায় একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আদেল মিয়া। আদেল মিয়া পেশায় ছিলেন ভ্যান চালক।
তার নিজস্ব একটি ভ্যান ছিল এবং সেটাতে করে তিনি বিভিন্ন পণ্য পরিবহন করতেন। কখনো তিনি কাজ করতেন কোনো আড়তের হয়ে, সেখান থেকে মালপত্র নিয়ে যেতেন এদিক থেকে ওদিকে, আবার অনেক সময় দেখা যেত সবজি পরিবহন করতেন, বিভিন্ন রকম পরিবহনে কাজ করতেন তিনি। তো একটা সিজনে তিনি কাজ পেলেন ঘাটে, সেখান থেকে মাছ নিয়ে যেতেন, সেই মাছ আনতো আড়ত দ্বারা, সেই মাছটাকে তিনি নিয়ে বাজারে নিয়ে যেতেন, খুচরা বাজারে। তো বাজার তাদের এলাকা বেশ খানিকটা সামনে দূরে, তো সেখানে নিয়ে যেতে হতো। আদেল মিয়া এই কাজ পান। তো আদেল মিয়া প্রথম কিছুদিন এই কাজ করেন, তাকে একেবারে ভোরবেলা যেতে হয় সেই ঘাটে গিয়ে সেখানে সে ওই মাছগুলো বাঁধা ছাতা করেন, মানে করা ঝুড়িতে থাকে, সেগুলো বেঁধে চেঁধে তিনি তার ভ্যানে তোলেন এবং সেগুলো তারপর তিনি নিয়ে রওনা দেন। তো যখন তিনি রওনা দেন তখনও কিন্তু চারিদিকে অন্ধকার থাকে, আর বাসা থেকে বেরোন আরও অন্ধকার অবস্থায়। তো এরকম কয়েকদিন তিনি করেছেন। তো একদিনকার কথা, ওই সময় শীত আসি করতেছে, বেশ কুয়াশা হয়ে যায় ওই জায়গায়, তাদের এলাকাটা খুব কুয়াশা হয়ে যায় এবং রাস্তাঘাট খুব আঁকা বাঁকা, মানে এরকম মানে মোড় নিয়ে রাস্তা নাকি যায় এবং অনেক পুরনো স্থাপনা আছে তাদের যে এলাকা, সেই জায়গায় শাহিনদের যে এলাকা, সেখানে নাকি রাস্তাঘাটের মধ্যে অনেক পুরনো স্থাপনা আছে। দেখা যাচ্ছে যে এরকম 2-3টা বাঁক নিয়ে হঠাৎ করে পাশে একটা জমিদার বাড়ি পড়ে এরকম, এবং বেশ ওই জায়গাগুলো নাকি বেশ ভয়ের মনে হয়। তো এই রাস্তা দিয়ে ওই আদেল মিয়ার ভ্যান নিয়ে আসতে হয় অন্ধকারের সময়। তো আদেল মিয়া বেশ সাহসী মানুষ, যদিও মানুষজন ওখানে ভৌতিক কথাবার্তা বলে, তিনি এগুলো খুব একটা কেয়ার করতেন না। আর তাকে অনেকে ভয় দেখাইছে, এই সকালবেলা এই জায়গা দিয়ে মাছ নিয়ে আসবি, ভোরের মধ্যে কি অবস্থা। তা আদেল মিয়া এগুলো কেয়ার করতেন না। তো তখন শীত আসি করতেছে, চারিদিকে কেমন কুয়াশা ছাওয়া, মানে ছেয়ে যায় এই জায়গায়। তো এর জন্য ওই বাঘের কথাগুলো বলা, যে কুয়াশা ছেয়ে গেলে কিন্তু বাঘ দেখা খুব কঠিন হয়ে যায়। তো একদিন শেষ রাতে আদেল মিয়া উঠছে, তো ওই দিন দেখলেন যে বেশ ঠান্ডা পড়ছে, ঠান্ডা মানে ভালোই পড়ছে, তার বেশ শীত লাগতেছে। তো তিনি উঠে তাড়াতাড়ি তৈরি হলেন যে তিনি যাবেন, তার ভ্যান নিয়ে বেরোবেন। তো যে তিনি মোটামুটি তার চাদর মাদর গায়ে দিয়ে মানে সব কিছু রেডি করে তার হ্যারিকেনে সেই কেরোসিন আছে কিনা এটা দেখলেন, দেখে তিনি আসলেন, এসে তার ভ্যান গাড়ির নিচে হ্যারিকেন বাঁধলেন, বেঁধে তিনি অন্ধকার তখনও চারিদিকে এবং কুয়াশা ছাওয়া, তিনি বা ঘরের থেকে বেরোয় দেখতেছেন কুয়াশা ছাওয়া, কেমন যেন একটা পোড়া গন্ধ চারিদিকে, এই শীতের সময় জিনিসটা হয়। তো দেখে তিনি তাড়াতাড়ি গায়ে চাদর পেঁচায় তার ভ্যান নিয়ে বেরোলেন। যাচ্ছেন, তিনি ঘাটে যাবেন, ঠান্ডার মধ্যে আসতেছেন, রাস্তাঘাট মানে ওই যে বললাম যে আঁকা বাঁকা, কুয়াশায় ঢাকা, সামনে দেখা যাচ্ছে না, ওই হারিকেনের আলো হালকা পড়ে যতটুকু আলো হচ্ছে এরকম। তো আন্দাজের উপরে, সম্পূর্ণ আন্দাজের উপরে ভ্যান চালাচ্ছেন আদেল মিয়া। তো এরকম চালাতে 2-3টা বাঁক নিলেন, বাঁক নিয়ে দেখলেন ওই যে জমিদার বাড়ির পাশ দিয়ে বাঁকটা গেছে, ওই দিলেন, তার কাছে একটু কেমন গা কাটা দিয়ে উঠলেন এরকম অন্ধকারের মধ্যে, চারিদিকে কুয়াশা, তখনও মানে ভোর আসে নাই, এরকম শেষ রাত তখন। তো তিনি ভ্যান চালাতে একসময় চলে আসলেন সেই তাদের ঘাটে। তো ঘাটে এসে দেখলেন যে ওইখানে কেবল ওই যে লোকটা নৌকার থেকে মাছের ঝাঁপিগুলো নামায় রাখতেছেন, সেও নিয়ে আসছে পাশের ওখান থেকে এনে ওই ঝাঁপিগুলো নামায় রাখতেছেন। তো তার সাথে সাধারণত একজন হেল্পার থাকে, তা আজকে কোনো হেল্পার নাই। তো তিনি ওই লোকরা বললেন যে কি ব্যাপার, আজকে আপনি একা, এগুলো তুলবো কে, আপনি একটু হাত লাগান। তো আদেল মিয়া একটু চেতলেন, মানে রাগ করলেন যে এই শীতের সকালে এগুলোই নাকি, আমার কি এত টাকা দেয় নাকি, এগুলো কেন আমি করবো, সেই তর্ক বিতর্ক করতে করতে তিনি ওই ঝুড়ি তোলা শুরু করলেন। অগত্যা কিছু করার নাই, যত তাড়াতাড়ি নিয়ে পৌঁছায় দিবেন তত লাভ, আর এই বাজারে খুব সকাল এই মাছগুলো ঢুকে যেতে হবে। যাই হোক, তিনি তুললেন, মাছের ঝুড়ি সব তুললেন, তুলে ওই লোকরে বললো যে আপনি বললেন, মহাজনরে বললেন যে এরকম করলে কিন্তু হইব না, লোক রাখা লাগবো, এই বলে তাকে বিদায় দিলেন। তিনি বিদায় দিয়ে তিনি তার ভ্যান নিয়ে রওনা দিলেন। ভ্যান বেশ ভারী হয়ে গেছে, মানে রওনা দিয়েছেন, ভ্যান প্যাডেল মারা শুরু করলেন। তো আলো কিন্তু তখনও ফুটে নাই, কুয়াশায় তো এমনি, মানে আকাশ তো এমনি মেঘলা হয়ে আছে, কুয়াশায় একদম ছেয়ে গেছে, ওই দিন কিচ্ছু দেখা যাচ্ছে না। এমন ওই আশেপাশে যে 2-1টা দোকানপাটে একটু খুলে বসে বা হোটেলে প্রিপারেশন নেওয়া শুরু করে যে ভোরবেলা নাস্তা বানাবে, এরকমও অবস্থা নাই, কারণ অন্ধকার, মানে কোনো হোটেলও খুলে নাই, গ্রামের হোটেল যেগুলা ওই ঘাটের কাছে সেগুলোও খুলে নেই, অন্ধকার, কুয়াশা ছাওয়া চারিদিক। তো আদেল মিয়া প্যাডেল মেরে রওনা দিয়েছেন ভ্যান নিয়ে, সামনে এগিয়ে যাচ্ছেন এবং তার কাছে মনে হচ্ছে যে তিনি কিন্তু মানে ভুল করে ফেলতে পারেন এই অন্ধকারে। হ্যারিকেনে তেমন কিছু দেখা যাচ্ছে না, হ্যারিকেন তিনি কিন্তু খুলে সামনে নিছেন, তার মানে ওই যে তার যে ভ্যানের যে কোচটা ওইটার পাশেই রাখছেন, তারপর আলো হচ্ছে না। তিনি মনে করছেন ভুল করে তিনি কোথাও ঢুকে যেতে পারেন, এরকম চিন্তা হচ্ছে, খুব সাবধানে আস্তে আস্তে প্যাডেল করে যাচ্ছেন। তো হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ভ্যানের পাশ থেকে কিছু একটা দৌড় দিয়ে গেছে বেশ জোরে, এবং তার পায়ের পাশ দিয়ে গেছে, এবং তিনি মনে হলো যে টাচ ফিল করছেন, কালো একটা কিছু এরকম, মানে একে তো অন্ধকার কুয়াশা, তার মধ্যে দিয়ে কালো কিছু একটা গেছে এবং তার শরীরে টাচ ফিল করছেন। তো তিনি একটু মানে কেঁপে উঠছেন যে ঘটনাটা কি গেল। মনে হলো তার ভ্যানের সামনে দিয়ে সরে গেল একটা শব্দ করে, কেমন শব্দটা একদম বিদ্ঘুট শব্দ। তো তিনি চিন্তা করছেন কি
তো তিনি আস্তে করে ভ্যানের তার প্যাডেলটা একদম কমায় দিয়ে তিনি ব্রেকটা ধরে হারিকেনটা উঁচা করে সামনে ধরছেন। ধরে তাকায় দেখতেছেন একটা কালো রঙের কুকুর, বেশ বড় একটা কালো কুকুর দৌড় দিয়ে সামনে চলে গেছে তার ভ্যান থেকে, ওইটাই তাকে পাস করে গেছে। তারপর দেখলেন ওইটা সামনে যে ঘুরে তাকাইছে তার দিকে, মাথাটা এত বড় কুকুরটার, এরকম ঘাড়ের পাশ থেকে এরকম বড়, চোখ দুটা জ্বলতেছে, মানে চোখের মধ্যে থেকে মনে হচ্ছে যে আলো টিকরা বেরিয়েছে এরকম। তো ভয় পেয়েছেন আদেল মিয়া, কুকুর দেখে ভয় পেয়েছেন। তিনি সামনে যাবেন কিনা চিন্তা করতেছেন, তো কিছু করার নাই, তিনি তাড়াতাড়ি হারিকেনটাকে হ্যান্ডেলের মধ্যে ঝুলায় ফেলাইলেন, ঝুলে আবার প্যাডেল মারলেন। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, যতটুকু আলো সামনে পাইতেছেন এতটুকুতে, এবং কুয়াশা মনে হচ্ছে আরও ঘনীভূত হইতেছে, চারিপাশের যে গাছগাছালির মধ্যে থেকে কুয়াশা বেরোয় আসতেছে। আদেল মিয়া মানে অবাক হইলেন, তিনি বুঝতে পারতেছেন না তিনি যাবেন কেমনে সামনে, মানে তার যাওয়ার রাস্তাটাই তিনি চিন্তা করতে পারতেছেন না। এর মধ্যে তিনি পৌঁছাইলেন একদম কাঁচা রাস্তাটা, দুই পাশে গাছগাছালি একদম। তিনি এই রাস্তা চিনেন, তার একটা আন্দাজ আছে, তো বুঝলেন যে এই রাস্তাটা এইভাবে সোজা গেছে মোটামুটি। তো ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, হঠাৎ করে সামনে শুনলেন যে কুকুর যেরকম শব্দ করে ওরকম ভারী একটা শব্দ করলো কিছু। তো তিনি ওই জায়গায় আবার ব্রেক করে দাঁড়াইছেন, দাঁড়ায় তিনি হারিকেনটা উঁচা করে ধরছেন। কেমন একটা প্রকৃতির শব্দ, আর কোনো শব্দ নাই। আবার শুনলেন কুকুরের একটা ভারী শব্দ, এটা সাধারণ কুকুর করে না, কোনো ভারী বড় কুকুরের শব্দ হবে। তো তিনি হারিকেনটা বাড়ায় ধরে দেখতেছেন যে ওই কুকুরটা কতগুলো গাছগাছালির মধ্যে থেকে মাথা বের করে রাখছে, তার দিকে তাকায় আছে এরকম জল জল চোখে, এবং মনে হচ্ছে কেমন একটা গলার ভেতর থেকে গড় 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 করতেছে। ভয় পাইছেন আসলে, আদেল মিয়ার মানে বুক শুকায় গেছে এই কুকুর থেকে। চিন্তা করছে এটা এরকম করতেছে কেন, আর যেখানে দাঁড়ায় আছে কুকুরটা গাছগাছালির মধ্যে থেকে, ওখানে যদি হঠাৎ করে লাফ দিয়ে তার গায়ে পড়ে তার বিশাল সমস্যা হবে। তো তিনি চিন্তা করতেছেন যে তিনি পার হবেন কিনা। এই চিন্তা করতে করতে তিনি আস্তে করে হারিকেনটা রেখে চিন্তা করেন জোরে একটা প্যাডেল দিয়ে আমি সামনে চলে যাই। তো এই চিন্তা করে তিনি দ্রুত প্যাডেল মারলেন, ওইখানে প্যাডেল মেরে তার ভ্যান চলা শুরু করলো। আর তিনি মনে মনে দোয়া করতেছেন যাতে ওই কুকুর যাতে না করে। তো দেখলেন যে উনি পার হয়ে গেছেন ওই জায়গাটা, তখনও কিছু ওরকম টের পান নাই। এরপর পাশ দিয়ে যখন যাচ্ছেন দেখলেন যে বড় একটা পুকুর ছিল, পুকুরের পাশ দিয়ে যেতেছেন। কুয়াশার জন্য পুকুরের উপরিভাগ দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে পানির মধ্যে কিছু একটা লাফাচ্ছে, মানে মানে শব্দ করে যদি কেউ খেলাধুলা করে পানির মধ্যে, মানে কোনো প্রাণী যদি উঠানামা করে সেরকম লাগতেছে, ফস ফস করে পানি এরকম উপর উঠতেছে। আদেল মিয়ার বেশ ভয় লাগলো। ততক্ষণে কিন্তু এই যে অন্ধকারটা কেটে একটা আলোকিত অন্ধকার হয়েছে, মানে আলো ফুটছে কিন্তু অন্ধকার, মানে পুরা অন্ধকারটা কাটে না, এবং কুয়াশা আরও ছেয়ে ছেয়ে যাচ্ছে। আদেল মিয়া ভয়ে ভয়ে মানে তার নিয়ে ভ্যান নিয়ে আরও সামনে গেলেন। তো সামনে যেতে যেতে হঠাৎ তিনি খেয়াল করলেন যে তার সামনে ওই কুকুরটা দাঁড়ায় আছে, একদম রাস্তা আগলায় দাঁড়ায় আছে, এবং দুই পাশে শুধু গাছগাছালি ছাড়া আর কিচ্ছু নাই, দুই পাশে গাছগাছালি ছাড়া কিছু নাই। এবং এই অন্ধকার যে কেটে গেছে, চাঁদটা যে ছিল ওই চাঁদটা তখনও ওই জায়গায়, মানে একদম মনে হচ্ছে ম্রিয়মানভাবে চাঁদটা দেখা যাচ্ছে এই অন্ধকারের মধ্যে, মানে দিন হয়ে আসলো চাঁদটা ম্রিয়মানভাবে দেখা যাচ্ছে আকাশে। কেমন একটা ভয়ঙ্কর দৃশ্য, এবং তার সামনেই কুকুরটা দাঁড়ায় আছে একদম পথ আগলায়। আদেল মিয়া সবচেয়ে ভয় পেলেন যে তিনি এই পথে এতদিন যাতায়াত করছেন, তিনি কিন্তু এই কুকুরটাকে কখনো দেখেন নাই। মানে এলাকার তো কিছু থাকে এই কুকুর, মানে যেগুলো নাকি ভবঘুরে টাইপের, ওরকম কিছু না, এবং বেশ হিংস্র, এটার ঘাড় এরকম মোটা, মানে এটা নর্মাল কোনো কুকুরের মতো না, দেখে মনে হচ্ছে বিদেশি কুকুর, একদম কালো কুচকুচে, চোখ দুটা জ্বলতেছে, এবং দাঁড়ায় আছে, এবং সেই গড় 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 করতেছে। একটু পর তার মনে হলো তার যে ভ্যানের উপরে কিছু একটা দ্রুম করে পড়লো, দ্রুম করে শব্দ হলো, কিছু একটা পড়লো। তো আদেল মিয়া ভয়ের চোটে লাফ দিয়ে তার সিটের থেকে নেমে পিছনে ফিরে তাকাইছে। তাকায় দেখলেন যে লম্বা একটা কালো অবয়ব, মানে বেশ লম্বা, প্রায় 7 ফিটের মধ্যে একটা লম্বা কালো অবয়ব তার ভ্যানের পিছনে বসে তার ঝুড়ির মাথা সরায় ফেলতেছে এরকম। তো এই দৃশ্য দেখে আদেল মিয়া ঠিক থাকতে পারলো না, তিনি ঘুরে উল্টা দিকে দৌড় দিলেন, কারণ সামনের দিকে তো কুকুরটা, পিছনের দিকে, এবং তিনি তার ভ্যান পাস করে যাচ্ছেন, তখন ওই কালো অবয়বটা ওইখানে তার ভ্যানের উপর বসে আছে, ঝুড়ির ওদিকে হাত। তো তিনি দৌড়াইতেছেন, আদেল মিয়া জেলে দৌড়াইতেছেন পিছন দিকে দৌড়াইতেছেন, আর তার মনে হচ্ছে যে তার আশপাশে গাছের পাতার উপর দিয়ে ফরফর ফরফর করে কিছু যাচ্ছে। তো তিনি ভয়ে দৌড়াইতে একদম যখন নাকি ওই যে পুকুরের কাছে চলে আসেন, তখন দেখছেন তার ঠিক সামনে, তার থেকে 20-30 ফিট সামনে, হাতের বাঁ দিক থেকে ওই কালো কুকুরটা বের হয়ে এসে তার সামনে দাঁড়ালো, মানে তার মুখোমুখি দাঁড়াইলো। তখন তার মনে পড়লো যে হাতের বাম দিকে, মানে পুকুরের উল্টা দিকে, আসলে এটা তো একটা পুরনো কবরস্থান, এটা আমার খেয়াল নাই কেন। অনেক পুরনো কবরস্থান, এই জায়গাতে মানুষ চলাফেরা করে না, ভয় পায়, বিশেষ করে ভর দুপুরে চলে না, সন্ধ্যার পরে তো একদম চলেই না মানুষ, আর এরকম সময় তো চলার মানে কথাই না।
তিনি দিক দিয়ে আসছেন, এই রাস্তা দিয়ে যাচ্ছেন। আর ওই কবরস্থানে কিন্তু কুকুরটা বেরিয়েছে, কুকুরটা বেশ বড়, মানে তিনি তো আগেই দেখছেন বিশাল, এটা এখন মাটিতে দাঁড়ায় আরো বড় মনে হচ্ছে তার, এবং এটা মানে চোখ এরকম বড় করে তার দিকে তাকায় আসছে, চোখ দিয়ে জল করতেছে, এবং মনে হলো আস্তে আস্তে কাছে আসা শুরু করলো তার দিকে। তো আদেল মিয়া আসলে উপায়ন্ত না দেখে ভয়ের চোটে দৌড় দিয়ে যে তিনি পুকুরে লাফায় পড়লেন। পুকুরে লাফায় পড়ছেন, বেশ ঠান্ডা, ঝপাস করে পানিতে পড়ছেন, পানি একদম তার শরীরে মনে হলো যে ফুটে গেল পুরো, ঠান্ডা মানে হুল ফুটাই দিল পুরা। ভয়ের চোটে তিনি পানিতে লাফ দিয়ে পড়ছেন এবং তিনি মানে বুঝতেছেন ঠান্ডা কাকে বলে। এই অবস্থায় তিনি সাঁতরানো শুরু করলেন প্রাণপণ। তো সাঁতরাইতে সাঁতরাইতে পুকুরটা বেশ বড়, কিন্তু তিনি মোটামুটি ভালোই সাঁতার জানতেন, ছোটবেলা থেকে সাঁতরান। যাই হোক, সাঁতরাইতে তিনি পুকুরের ওই পারে যেয়ে উঠলেন, থরথর করে কাঁপতেছেন তিনি। তো উঠে হাঁচড়ে পাঁচড়ে উঠে দৌড়াইলেন, দৌড়ায় ওইখানে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে তিনি দৌড়াইলেন, এবং তিনি মনে হলো যে তার কাছে যে তাকে ওই বাঁশঝাড়ের উপর দিয়ে কিছু একটা চলতে চলতে যাচ্ছে তার পিছনে পিছনে। তো আদেল মিয়া প্রচণ্ড ভয় পেয়েছেন এই তার উপর দিয়ে যে পাতার মধ্যে দিয়ে যে শস করে কিছু গেছে এই শব্দে। তো তিনি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতেছিলেন। তো দৌড়াইতে তিনি এক জায়গায় এসে পৌঁছাইলেন, দেখলেন যে ওই জায়গায় একটা হোটেল মনে হয় খুলছে, সেখানে মানে খাবার দাবার প্রিপেয়ার করবে মানুষজন, কারণ সেখান থেকে তিনি দেখছেন আগুনেরই উঠতেছে, মানে ধোঁয়া টোয়া উঠতেছে আর কি এই কুয়াশার মধ্যে। তো তিনি দৌড়াইলেন ওই হোটেলের দিকে, মানে আন্দাজে দৌড়াইতে তিনি দেখলেন যে দুইটা কারিগর, একজন চুলা জ্বালাইছে আর একজন কাজ করতেছে। তিনি তাদের সামনে যে বললেন, তারা দেখে অবাক হয়ে গেল আদেল মিয়ারে, বলে আপনি কোত্থেকে গেছেন, আপনি কে, কি ব্যাপার? তো বললো যে ভাই আমার অনেক সমস্যা হয়েছে, আমার বাঁচান। তো তারা তাড়াতাড়ি বসতে দিল, ওখানকার হোটেলের কারিগর একজন তাকে গামছা এনে দিল, তার কাপড় ওই যে উপরের যে সোয়েটার মোটার খুলে ফেললো, খুলে তিনি তাড়াতাড়ি গামছা দিয়ে শরীর মুছে ও তাদেরই দিয়ে একটা কাঁথা গায়ে বেঁচায় ফেললেন। তো মোটামুটি কোনো মতে আর কি কষ্ট করে ওইখানে তাদেরই কাপড় নিয়ে তিনি বসলেন, তার ভিজা কাপড় সরায়, অনেক ঠান্ডা। তো জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন তিনি বললেন যে এই ব্যাপার, এই দেখছে। তখন ওই হোটেলের যে লোকজন ছিল 2-3 জন, তারা বললো যে ওই রাস্তাটা দিয়ে আপনি গেলেন কেন, আপনি যে মাছ নিয়ে আসছেন সবসময় কি ওই রাস্তা দিয়ে গেছেন? তখন বললেন না। তাহলে কোন দিক দিয়ে গেছেন? বললো যে আমি ওই দিক দিয়ে, যে এই মানে একটা রাস্তার নাম বললো। তো বললো যে ওই দিক দিয়ে গেলে আপনি এই দিক দিয়ে কেন আসছেন? আমি বুঝতেই পারিনি, কুয়াশার জন্য আমি হারাই ফেলছিলাম জায়গা। তো তখন তারা বললো হইতে পারে, জায়গা তো আসলে এটা ভালো নয়, কবরস্থান রাস্তা খুবই খারাপ, যে কেউ জানে না, দিনে দুপুরে মানুষ হাঁটে না। কারণ আপনি ওই পুকুরে লাফায় পড়ে সাঁতরে আসছেন, এটি তো অবাক কাণ্ড। ওই পুকুরেও ভূত আছে, মানুষজন বলে খারাপ জিন আছে ওই পুকুরে। তো যাই হোক, আদেল মিয়া মানে ওখানে তারপরে ওই হোটেলে ছিল অনেকক্ষণ, এবং তার কাপড় চোপড় যখন একটু তারা ওই যে চুলার পাশে রাখছে শুকাইছে, সেগুলো পরে তারপর ওখান থেকে বের হয়ে তিনি হেঁটে যান, ওইখানে একটা হার্ডওয়্যারের দোকান ছিল, সেখানে পরিচিত লোকজন ছিল তার। তো ওখান থেকে একজনকে জোর করে নিয়ে সে ওই রাস্তা আবার ফেরত যায়। তো গিয়ে দেখে যে তার ভ্যান ওই জায়গা মতোই আছে, তার ওই ভ্যানের মধ্যে ওখানে 5 ঝুড়ি মাছ ছিল, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে উপরের যে ঝুড়ি, ওই ঝুড়িতে কোনো মাছ নাই, ঝুড়িটা পুরো ফাঁকা। নিচে 4টা ঝুড়ি আছে, ওগুলোর মধ্যে মাছও আছে, কিন্তু একটা ঝুড়ির মধ্যে কোনো মাছ নাই, পুরো ঝুড়িটা ফাঁকা। তো যাই হোক, ওইভাবে তিনি ওই ভ্যান ওখান থেকে সরাই নিয়ে আসেন এবং এনে ওই যে ওই মাছটা যেখানে দেয়, এবং সেই বাজারের লোক নাকি বলে মাছ একদম নরম হয়ে গেছে। কি ব্যাপার, এত কম সময় মাছ নরম হওয়ার কথা না, কারণ ঝুড়ির মধ্যে এমনি তো ঠান্ডা, তার উপরে বরফ দিয়ে মাছ দিছে, তাজা মাছ, এগুলো নষ্ট হওয়ার কথা না, এরকম নরম হয়ে গেছে কেন? তো তাকে নাকি বলে, তো তার তো আসলে কোনো সদুত্তর নাই, এবং তিনি ওই এক ঝুড়ি মাছ তো দিতে পারেন নাই, এগুলো নিয়ে তার সাথে পরে বোঝাপড়া হবে ওই মহাজনের। তো তিনি যাই হোক ওখান থেকে চলে আসেন ওই দিনের মতো। এরপর থেকে তিনি ওই মাছ ক্যারি করা, ওই ভোরবেলা ওই কাজ ছেড়ে দেন, তিনি আর ওই মাছ ক্যারি করেন এরপর থেকে। সবজি টবজি এগুলো নেওয়া নিয়ে করতেন, এগুলোর কাজ তিনি বাদ দিয়ে দেন। তো যাই হোক, এই ছিল আদেল মিয়ার ঘটনা, যেটা শাহিন আলম শেয়ার করলেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভাইয়া, আমি বরাবরের মতো আবারও একটা ঘটনা নিয়ে আসলাম। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লাগবে। যাই হোক ভাইয়া, ইন্ট্রো গল্প বাদ দিয়ে ডিরেক্ট ঝাঁপিয়ে পড়ব আজকের ঘটনায়। হাসপাতাল একটা এমন জায়গা যেখানে মানুষ জীবন বাঁচানোর আশায় আসে, কিন্তু যদি কোনো হাসপাতালের একটা ওয়ার্ড থাকে যেখানে মাঝরাতে বেল বাজে, নার্সরা ছুটে যায় কিন্তু বেডে কোনো রোগী থাকে না, তাহলে কেমন হবে পরিবেশটা? আজকের ঘটনা পাঠিয়েছেন একজন হাসপাতাল কর্মচারী। তিনি বলেন, সেদিন রাতের ডিউটির পর তিনি আর কখনোই ওই ওয়ার্ডে একা যাননি, কারণ তিনি নিজের চোখে এমন একজন রোগীকে দেখেছিলেন যার নাম হাসপাতালের রেজিস্টারে ছিল না।
কিন্তু সে মারা গিয়েছিল 3 বছর আগেই। পাঠিয়েছেন সাইফুল ইসলাম ভাই, ময়মনসিংহ থেকে। 2021 সালের ঘটনা। আমি একটি বেসরকারি হাসপাতালের নাইট শিফটে কাজ করতাম। হাসপাতালটি বেশ বড় সড়ো ছিল, 4 তলা ভবন। আমি সাধারণত 3য় তলায় মেডিসিন ওয়ার্ডে দায়িত্ব পালন করতাম। 3য় তলার একটি বেড ছিল, 12 নম্বর বেড। অদ্ভুত ব্যাপার হলো এই বেড নিয়ে সবাই ফিসফিস করত, কেউ কিছু স্পষ্ট করে বলতো না। একদিন আমি একজন সিনিয়র স্টাফকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, সবাই দেখি এই 12 নম্বর বেডকে এড়িয়ে চলে কেন? তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, পরে বললেন, রাতে ওই বেডের কল বেল বাজলে সব সময় যেন কাছে যেও না। আমি ভাবলাম হয়তো উনি মজা করেছেন। কয়েকদিন পর আমি একা নাইট ডিউটিতে ছিলাম। সময় রাত ঠিক 2:18। হঠাৎ টিং টিং করে কল বেল। ডিসপ্লেতে ভেসে উঠল বেড নং 12। আমি দ্রুত সেখানে গেলাম, কিন্তু গিয়ে দেখি বেড তো খালি, কোনো রোগী নেই। আমি অবাক হলাম, ভাবলাম সিস্টেমে হয়তো সমস্যা হয়েছে। ফিরে এসে বসতেই আবারও টিং করে বেড নং 12 থেকে কল বাজলো। এখন আমি একটু বিরক্ত বোধ নিয়ে আবারও গেলাম সেখানে। আবারও গিয়ে দেখি বেডটা একদম খালি, কিন্তু এবার একটা বিষয় খেয়াল করলাম, বেডের চাদরটা যেন কেউ একটু আগে বসেছিল এমনভাবে ভাঁজ হয়ে আছে। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ আমার কানের কাছে খুব ধীরে একটা গলা, পানি পানি। আমি তখন ঘুরে তাকালাম, দেখলাম কেউ নেই, পুরো ওয়ার্ড নিস্তব্ধ। আমি দ্রুত স্টেশনে ফিরে এলাম। রাত 3টার দিকে সিসিটিভি মনিটর দেখতেছিলাম। হঠাৎ চোখ গেল 12 নম্বর বেডের ক্যামেরায়, আর তখনই আমার বুক ধরফর করে উঠল। বেডে একজন বসে আছে, পাতলা শরীর, রোগীর পোশাক, মাথা নিচু। আমি সাথে সাথেই ওয়ার্ডে দৌড়ে গেলাম, কিন্তু গিয়ে দেখি বেডটা আবারও খালি। আমি কাঁপতে শুরু করলাম। আবার দেখলাম মনিটরের দিকে, দেখলাম এবার স্ক্রিনে দেখা গেল লোকটা দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তার মুখটা স্পষ্ট দেখা গেল, চোখ দুটো সম্পূর্ণ কালো। তারপর হঠাৎ স্ক্রিন পুরোটাই ঝাপসা হয়ে গেল। কয়েক সেকেন্ড পর ছবি স্বাভাবিক হলো, কিন্তু লোকটা আর নেই। আমি তখনই নিচের গিয়ে নিরাপত্তা কর্মীকে ডেকে আনলাম। আমরা দুজন মিলে আবারও ওয়ার্ডে গেলাম। সব ঠিকঠাক, কিছু নেই। তখন নিরাপত্তা কর্মী খুব আস্তে বলল, আপনি কি 12 নম্বর রোগীর কথা জানেন? আমি বললাম, না তো। লোকটা বলল, 3 বছর আগে এখানে একজন রোগী ভর্তি ছিল। রাতের বেলা বারবার পানি চাইতো। এক রাতে নার্স আসার আগেই সে মারা যায়। তার শেষ কথাও ছিল পানি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। রাত তখন প্রায় 4টা বেজে গেল। আমি ডেস্কে বসেছিলাম। হঠাৎ ফাইলের মধ্যে একটা পুরনো কাগজ দেখতে পেলাম, রোগের রিপোর্ট, বেড নং 12। আমি কৌতূহল নিয়ে রিপোর্টটা খুললাম, আর ভেতরে থাকা ছবিটা দেখে আমি শিউরে উঠলাম, কারণ এটা সেই মুখ যাকে আমি সিসিটিভিতে দেখেছিলাম। ঠিক তখনই টিং করে আবারও কল বেল, বেড নং 12। এবার আমি যাইনি, চুপচাপ বসেছিলাম। কিন্তু কয়েক সেকেন্ড পর আমার ডেস্কের ওপর রাখা পানির বোতলটা নিজে নিজে পড়ে গেল, আর মেঝেতে পানি ছড়িয়ে পড়ল। তারপর খুব ধীরে একটা গলা, এবার পানি পেলাম। সঙ্গে সঙ্গে পুরো 3য় তলা লাইটটা নিভে গেল। আমি আর সে রাতে ওয়ার্ড যাইনি। পরদিন অন্য শিফটে বদলে যেয়ে আবেদন করি। আজও মাঝে মাঝে রাত 2:20 ঘুম ভেঙে যায়, আর আমার কানে ভাসে একটাই শব্দ, পানি। যাই হোক, হাসপাতালের প্রতিটি বেদের একটা গল্প থাকে।
কিছু গল্প শেষ হয় রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরার মাধ্যমে, আর কিছু গল্প শেষ হওয়ার পরেই শেষ হয় না। যদি আজ কখনো কখনো ফাঁকা হাসপাতালের ওয়ার্ডে কল বেল বাজতে শোনেন আপনারা, তাহলে একবার ভেবে নেবেন সত্যি কি কেউ ডাকছে, নাকি কেউ এখনো অপেক্ষা করছে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করে, এবং সে সাথে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এতক্ষণ অবধি ঘটনা শুনলেন ধৈর্য সহকারে, আপনারা অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন, কেননা আপনাদের একটি কমেন্ট আমাদেরকে হাজারবার গল্প বলতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।